অতি সাবধানে হাঁটা সত্ত্বেও আমার পা কাদায় পিছলে গেল। আমার পাশাপাশি শুভ্র ভাই হাঁটছিলেন। হুম, সিনেমার নায়কদের মতো উনি আমাকে ধরে ফেলেননি। আমি পুরোপুরি কাদার মধ্যেই পড়ে গেছি। ভাগ্যিস এই রাস্তাটায় কেউ ছিল না, নইলে কি লজ্জায় না পড়তাম। কাদায় পড়ে গিয়ে আমি ড্যাব ড্যাব করে শুভ্র ভাইয়ের দিকে চেয়ে আছি, কিন্তু ওনার কোনো হেলদোল নেই। আমাকে ওঠানোর জন্য আমার দিকে হাতও বাড়িয়ে দিচ্ছে না খাটাসটা। আমার তাকিয়ে থাকা দেখে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ওঠ, তোর জন্য তো অনন্তকাল রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না আমি। কথাটা বলেই উনি চলে যেতে লাগলেন। আমিও উঠে দাঁড়িয়ে ওনার পিছু পিছু হাঁটলাম। নইলে এই সন্ধ্যাবেলা যদি আবার রাস্তায় একা ফেলে চলে যায়। আমি আলো, আমার বাবা মা নেই। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন দুজন একসাথে আমাকে টাটা করে দিয়ে গেছে। তখন আমার কোনো আত্মীয় স্বজন আমার দায়িত্ব নিতে আসেনি। আমি জলে ভাসা পদ্মের মতো ভেসে বেড়াচ্ছিলাম। তারপর আমার দায়িত্ব নিয়েছিলেন আমার ফুলমা আর ফুল বাবা। ওনারা হলেন আমার জীবনের ধ্রুবতারা। ফুল বাবা আর আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। ওনারা আমাকে নতুন জীবন দিয়েছিলেন, আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছেন, অসম্ভব ভালোবাসা আর আদর যত্ন দিয়েছেন। আমাকে জলে ভাসা পদ্ম থেকে টবে লাগানো যত্নের গোলাপ বানিয়েছেন। আর আমার শুভ্রভাই হলেন ফুল বাবা আর ফুলমায়ের একমাত্র ছেলে। শুভ্রভাই অসম্ভব রকমের সুন্দর একজন মানুষ। ফর্সা, লম্বা, ঘন পল্লব ঘেরা চোখ, খয়েরি ঠোঁট, সিল্কি চুল, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি। এক কথায় সুদর্শন হতে হলে যা যা দরকার সবই সৃষ্টিকর্তা ওনাকে দিয়েছেন। ছেলেরা মেয়েদের রূপে মুগ্ধ হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে উল্টো। শুভ্র ভাইয়ের রূপে মুগ্ধ হয়েছি আমি। শুধু রূপে নয়, শুভ্র ভাইয়ের কথা বলা, হাসি, রেগে আমার উপর চিৎকার করা, অন্যকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়া, এই সব কিছুতেই মুগ্ধ আমি। আর শুভ্র ভাইয়ের ওপর মুগ্ধ হয়েই কিশোরী বয়সে তাকে প্রেমপত্র পর্যন্ত দিয়েছিলাম আমি। তখন আমি ক্লাস 9-এ পড়তাম, আর শুভ্র ভাই তখন নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছেন। কিন্তু সেদিন শুভ্র ভাই আমার অনুভূতিগুলো হেসে উড়িয়ে দিয়েছিলেন। সেই দিন শুভ্র ভাইয়ের বিদ্রূপের হাসিতে আমার কিশোরী হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেই থেকেই নিদারুণ অভিমানে শুভ্র ভাইয়ের পিছনে ঘুরঘুর করা বাদ দিয়েছি। দরকার ছাড়া কথাও বলি না, তবে বেহায়া চোখটা বারবার ওনার দিকেই চলে যায়। এখন শুভ্র ভাই চাকরি করছেন, আর আমি অনার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছি। পরীক্ষা শেষ করে ভার্সিটি থেকে বাড়ি ফিরছি আজই। শুভ্র ভাই আমাকে স্টেশন থেকে আনতে গিয়েছিলেন। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সন্ধ্যার আবছা আলোতে রাস্তার কাদা জল ঠিকভাবে দেখতে পাইনি বলেই এভাবে বেকায়দায় পড়ে যেতে হলো। বাড়ির দরজায় পা দিতেই ফুলমা, ফুল বাবা, দাদিমণি, আজম চাচা আর বিনতি দৌড়ে এলো। আজম চাচা আর বিনতি এ বাড়িতে কাজ করে। আজম চাচাকে আমি ছোট থেকে দেখছি, কিন্তু বিনতি কয়েক বছর আগে এসেছে। ফুলমা আমাকে দেখেই বলল, এইসব কি হয়েছে মা? কাদা লাগলো কি করে? আমি কিছু বলার আগেই শুভ্র ভাই বলে উঠলেন, কি হবে আবার, মহারানী কাদায় পড়ে গেছেন, চোখ আকাশে তুলে হাঁটেন কিনা। দাদিমণি বলল, আহ শুভ্র, তুই সব সময় আমার বুবুমণির সাথে এভাবে কথা বলবি না তো। মেয়েটা কতদিন পরে বাড়ি আসলো। শুভ্র ভাই বললেন, হ্যাঁ, আর ওকে আনতে গিয়ে আমার 12টা বাজলো। ফুলমা বললেন, তোর আবার কি হয়েছে? পড়ে গেছে আলো, তুই তো পড়িসনি। তোমরা শুধু ওর পড়ে যাওয়াটাই দেখলে মা, আমি যে ওর এই ভারী ব্যাগটা টেনে নিয়ে এলাম সেটা দেখলে না। উফ, হাত ব্যথা হয়ে গেল। কথাটা বলেই উনি ব্যাগটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ভেতরে চলে গেলেন। ফুল বাবা আজম চাচাকে বললেন, আজম, ওর ব্যাগটা ঘরে রেখে এসো। তারপর আমার মাথায় হাত রেখে বললেন, কেমন আছিস মা? আমি হেসে বললাম, ভালো আছি ফুল বাবা, তোমরা ভালো আছো? তুই এসে গেছিস, এবার সবাই ভালো থাকবে। যা ঘরে যা, ফ্রেশ হয়ে নে। ঘরে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়েছি। ফুলমা ঘরটা আগে থেকেই গুছিয়ে রেখেছে। আমি নিজের বই খাতাগুলো টেবিলে গোছাতে শুরু করলাম। গোছাতে গিয়ে পুরনো একটা বইয়ের ভেতর থেকে
কিছু কাগজের টুকরো পড়ল। আমি মেঝেতে বসে কাগজের টুকরোগুলো হাতে নিলাম। কাগজগুলোতে চোখ বোলাতে শুরু, আমার মুখ অন্ধকার হয়ে গেল। কারণ এটা সেই প্রেমপত্র যেটা আমি শুভ্র ভাইয়ের জন্য লিখেছিলাম। সেই দিনের কথা মনে পড়তেই চোখ ঝাপসা হয়ে এলো। সেদিন নিজের মনের রঙিন অনুভূতিগুলো শব্দ দিয়ে সাজিয়েছিলাম। লাজুক মুখে কাঁপা কাঁপা হাতে শুভ্র ভাইয়ের ঘরে চিঠিটা রেখে এসেছিলাম। কিন্তু শুভ্র ভাই চিঠিটা পড়ে হো হো হা হা করে হেসে উঠেছিলেন। হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলেন। বিদ্রুপ করে বলেছিলেন, তুই আমাকে নিয়ে স্বপ্ন দেখছিস নাকি? কি হাস্যকর! তোর মতো গাধিকে কি আমার পাশে মানায়? এইসব চিন্তা বাদ দে, যা পড়তে বস। তারপর হাসতে হাসতেই চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। সেই সাথে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমার মনটাও। আমি সেই ছেঁড়া টুকরোগুলো কুড়িয়ে এনে সযত্নে রেখে দিয়েছিলাম বইয়ের ভেতর। কথাগুলো মনে পড়তেই বুকের ভেতর চিনচিন করছে। মাঝে মাঝে মনে হয় আমার কেউ নেই বললেই বোধহয় শুভ্র ভাই আমাকে এত অবহেলা করে। আমি চোখ মুছে মেঝে থেকে উঠলাম। টেবিল গুছিয়ে রেখে আয়নার সামনে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে শুরু করলাম। হঠাৎ আয়নায় শুভ্র ভাইকে দেখতে পেলাম। শুভ্র ভাই আমার দরজায় হেলান দিয়ে হাতের উপর হাত গুজে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম। গাঢ় নীল রঙের টি শার্ট ফর্সা শরীরে খুব মানিয়েছেন। সিল্কের চুলগুলো কপালে পড়ে আছে। কি স্নিগ্ধ লাগছে ওনাকে। মানুষ এত সুন্দর হয় বুঝি? আমার ভাবনার ঘোর কাটিয়ে উনি বলে উঠলেন, ছি আলো, এটা ব্যাচেলর ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকতে তোর লজ্জা করছে না? আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে বললাম, আপনি বা একটা কুমারী যুবতী মেয়ের ঘরে এসে এই সাজের বেলা কি করছেন? আপনারও তো লজ্জা করা উচিত। ও বাবা, পড়াশোনা শিখে এসে তোর মুখে তো খুব কথা ফুটছে দেখছি। আমার ঘরে কেন এসেছেন? শুভ্রভাই আমার প্রশ্নের উত্তর দিলেন না। ঘরের ভেতর এসে সোজা আমার বিছানায় বসে পড়লেন। আমি ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। উনি আমার দিকে না তাকিয়ে বললেন, এইভাবে ভ্রু কুচকাবি না আলো, তোকে বেতনির মতো লাগে। আমার ভীষণ রাগ হচ্ছে এবার। অযথা আমার ঘরে এসে এসব কথা বলার কোনো মানে হয়? অসহ্যকর লোক একটা। আমি নাক ফুলিয়ে বললাম, আপনি আমার ঘর থেকে যান। শুভ্র ভাই এবার উঠে আমার কাছে এলেন। হুট করে আমার হাতটা টেনে নিজের হাতে নিলেন। তারপর পকেট থেকে একটা ব্রেসলেট বের করে পরিয়ে দিলেন। আমি চোখ বড় বড় করে তাকালাম। শুভ্র ভাই আমার গালে হালকা ঘুষি মেরে বললেন, এটা যেন কখনো হাত থেকে খুলতে না দেখি। যদি দেখেছি খুলে রেখেছিস তাহলে তুলে আছাড় মারবো। কথাটা বলেই শুভ্র ভাই ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি তখনও ভেবলির মতো দাঁড়িয়ে আছি। শুভ্র ভাই আমাকে ব্রেসলেট দিয়েছে, তাও নিজের হাতে পরিয়ে দিয়েছে। ব্যাপারটা বিশ্বাস হতে চাইছে না। এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি আমি? ঘরে দাঁড়িয়ে থেকে হাতের ব্রেসলেট নাড়াচাড়া করছি। তখনই ঘরে ঢুকলো বিনতি। আমাকে বলল, আপা নিচে চলেন, আপনে সকলে ডাকে। আমি নিজের হাতের দিকে তাকিয়ে থেকেই বললাম, বিনতি তুই কি আমার হাতে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছিস? বিনতি হাতের দিকে তাকিয়ে বলল, ও মা, কি সুন্দর! কই থেকে কিনেছেন আপা? আমি এবার হাত সরিয়ে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ মানে ওই আর কি। কি ওই আর কি? কিছু না, চল নিচে যাই। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। পিছনে না তাকিয়ে বুঝতে পারছি বিনতি হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সেখানে ফুলমা আর দাদিমণি বসে আছে। আমি গিয়ে ফুলমার পাশে বসলাম। ফুলমা বললেন, তুই কেমন যেন শুকিয়ে গেছিস আলো। আমি হাসলাম। মোটেও শুকায় যায়নি, মায়ের চোখে এমনই মনে হয়। আচ্ছা আলো, তোর ভার্সিটিতে কোনো ছেলে বন্ধু নেই? আমি ভুরু কুঁচকে তাকালাম। জিজ্ঞেস করলাম, কেন বলো তো? কিছু না, আমি তো এমনিতেই জানতে চাইলাম, বল না। আছে। তার মধ্যে সবচেয়ে ভালো বন্ধুকে? সেভাবে কোনো ভালো বন্ধু তো নেই ফুলমা, সবাই প্রয়োজনের বন্ধু। ফুলমা আর কিছু বলার আগেই ফুল বাবা ঘরে ঢুকলেন। আমার পাশে বসেই বললেন, আলোমা, আমার জন্য একটু চা বানিয়ে আনিবি? কবে থেকে তোর হাতে চা খাই না। দাদিমণি ধমক দিয়ে বলল, তুই কি রে, মেয়েটাই একটু বাড়ি এলো
আর তুই এখনই ওকে রান্নাঘরে পাঠাবি? আমি হেসে বললাম, ঠিক আছে দাদিমণি, চা বানাতে আর কতক্ষণই বা লাগবে, আমি যাচ্ছি। ড্রয়িং রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকেই দেখলাম বিনতি রান্না করছে, আর রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে শুভ্র ভাই কি যেন করছে। আমি শুভ্র ভাইকে না দেখার ভান করে চা বানাতে শুরু করলাম। বিনতি বলল, আপা চা খাইবেন? আমি বানিয়ে দিই, সরেন। না বিনতি, আমি খাবো না, ফুল বাবার জন্য চা বানাবো। আপনি সরেন, আমি বানাতেছি। আহা বিনতি, তোকে বানাতে হবে না, তুই নিজের কাজ নিজে কর। আপনেরা জানি কেমন, ভাইজানের আপেল খাইটা দিতে চাইলাম, উনি কইল নিজের কাম নিজে করো। আপনেরে চা বানাইয়া দিতে চাইলাম, আপনেরও কইলেন নিজের কাম করো। আপনেরে তাইলে কোন আমার কাম কি? বিনতি তুই দয়া করে চুপ কর, চুপচাপ রান্না কর। আমি চা কাপে ঢেলে চিনি মিশাচ্ছি। হঠাৎ শুভ্র ভাই আহ করে উঠলেন। আমি তাকিয়ে দেখলাম শুভ্র ভাই বাম হাতের আঙুল চেপে ধরে আছে, আঙুলটা থেকে অনবরত রক্ত পড়ছে। আমি দৌড়ে গিয়ে আমার ওড়নার এক প্রান্ত শুভ্র ভাইয়ের আঙুল চেপে ধরলাম। হড়বড় করে বলতে শুরু করলাম, আপনাকে কে আপেল কাটতে বলেছে শুভ্র ভাই? যে কাজ কখনো করেন না সেটা কেন করতে আসেন? বিনতিকে বললেই তো ও কাজটা করে দিতে পারত। শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি মুস্কি মুস্কি হাসছেন। আমি ভুরু কুঁচকে বললাম, আপনি তো অদ্ভুত, হাত থেকে রক্ত ঝরে পড়ছে আর আপনি হাসছেন? হাসি বন্ধ করুন, যত সব। আপনি দাঁড়ান, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। আমি ফার্স্ট এড বক্স আনার জন্য পা বাড়ালাম, কিন্তু যেতে পারলাম না। শুভ্র ভাই পেছন থেকে আমার ওড়না টেনে ধরলেন। আমি চোখে মুখে রাগ নিয়ে ফিরে তাকালাম, কিন্তু শুভ্র ভাই ভাবলেশহীনভাবে বললেন, কিচ্ছু আনতে হবে না। আনতে হবে না কেন? শুভ্র ভাই আমার প্রশ্নের উত্তর দিলেন না, হুট করে আমার ওড়নার এক প্রান্ত ছিঁড়ে ফেললেন। আমি অস্থির হয়ে বললাম, আরে আরে, এটা কি করলেন আপনি? আমার ওড়না ছিঁড়ে দিলেন কেন? শুভ্র ভাই কিছু না বলে আমার ওড়নার ছেঁড়া অংশটা নিজের কাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আজব মানুষ তো। আমার ওড়নাটা, রাত 2টো বাজে, আমার কিছুতেই ঘুম আসছে না। আমার মাথায় শুধু ঘুরছে শুভ্র ভাইয়ের ব্রেসলেট পরানো আর ওড়না ছেঁড়ার ব্যাপারটা। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করছি বিছানায়। এবার উঠে বসলাম, গায়ে ওড়না জড়িয়ে ছাদের দিকে পা বাড়ালাম। ছাদে হলুদ রঙের আলো জ্বলে আছে, আকাশে মেঘলা, চাঁদ বা তারা কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকার। ছাদে হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ কেউ বলে উঠল, এত রাতে ছাদে কি করছিস? হঠাৎ কারোর কথা শুনে আমি ভয়ে চিৎকার দিয়ে পিছনে তাকালাম, কিন্তু শুভ্র ভাইয়ের মুখটা দেখে সাথে সাথে নিজের মুখ চেপে ধরলাম। শুভ্র ভাই ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। ছাদের হলুদ আলোয় শুভ্র ভাইয়ের মুখ হলদে হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এভাবে হঠাৎ করে কেউ কথা বলে? আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম। তুই এভাবে চিৎকার করলি কেন? এভাবে কেউ চিৎকার করে? আশেপাশের মানুষ শুনলে কি ভাববে? আমি তোর সাথে কি না কি করছি। আপনি এত রাতে ছাদে কেন? সেই একই প্রশ্ন তো আমি তোকে বললাম। আমার ঘুম আসছিল না, তাই ছাদে এসেছি। আপনি কেন এসেছেন? আবার ইচ্ছে হয়েছে তাই এসেছি। আমি ছাদের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালাম। শুভ্র ভাই আমার পাশে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর শুভ্র ভাই বললেন, হ্যালো, দোলনায় বসবি? আমি অবাক চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। ছাদের এক পাশে রাখা দোলনাটা শুভ্র ভাইয়ের একান্ত নিজস্ব সম্পত্তি। এই দোলনায় উনি ফুলমা ছাড়া আর কাউকে বসতে দেন না কখনো। আমার ছোটবেলা থেকেই এই দোলনার প্রতি খুব লোভ, কিন্তু শুভ্র ভাইয়ের চরের কারণে কখনোই বসতে পারতাম না। শত হলেও এটা শুভ্র ভাইয়ার নিজের বাড়ি, কিন্তু আমার নিজের হয়েও নিজের নয়। আমার উত্তর না পেয়ে শুভ্র ভাই আবার বললেন, কি রে, ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছিস কেন? আমি বিস্ময় নিয়েই বললাম, আপনি কি আমায় সত্যিই দোলনায় বসতে বললেন? শুভ্র ভাই হেসে উঠলেন, আমার হাত ধরে নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দিলেন, তারপর নিজেও আমার পাশে বসে পড়লেন। আমার বিস্ময় কাটছেই না। আমি হুট করেই বলে উঠলাম, শুভ্র ভাই, আপনি খুব অদ্ভুত বিহেভ করছেন। কি করলাম?
আমি বাড়ি আসার পর থেকে আপনি যা যা করছেন সবই তো অদ্ভুত। আমি আপনার কোনো কাজের মানে বুঝতে পারছি না। শুভ্র ভাই নির্লিপ্তভাবে জবাব দিলেন। খুব তাড়াতাড়ি বুঝে ফেলবি। হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। আমি চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বৃষ্টি ফোঁটা স্পর্শ করছি। হঠাৎ চোখ মেলে পাশে তাকিয়ে দেখি শুভ্র ভাই আমার দিকেই তাকিয়ে আছে। কেমন গভীর সেই দৃষ্টি। এই দৃষ্টি সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি উঠে দাঁড়ালাম, অন্যদিকে তাকিয়ে বললাম, শুভ্র ভাই বৃষ্টি শুরু হয়েছে, চলুন ঘরে যাই। তারপর প্রায় ছুটে নিজের ঘরে চলে এলাম। শুভ্র ভাইয়ের এমন দৃষ্টি তো আগে দেখিনি। এভাবে তাকিয়েছিলেন কেন উনি? সকালে নাস্তা করার পর আমি নিজের ঘরে এসে খাতা কলম নিয়ে বসেছি। খাতায় কতগুলো অনাথ আশ্রমের নাম লিখছি, কারণ কয়েকদিন পর আমার মা বাবার মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছর এই দিনে ফুল বাবা আমাকে অনাথ আশ্রমে নিয়ে যান। এবছর কোথায় যাব সেটাই ঠিক করার চেষ্টা করছি। তখনই আজম চাচা ঘরে এলেন। আমার সামনে এক কাপ চা রেখে বললেন, এই যে মা, তোমার চা। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, থ্যাংক ইউ চাচা। মা, চা খাইয়া তাড়াতাড়ি তোমার ফুল বাবার ঘরে যাও, তোমারে উনি ডাকছেন। ঠিক আছে চাচা, আমি আসছি। আজম চাচা চলে গেলেন। আমি চায়ের পরপর কয়েকবার চুমুক দিলাম। হাত থেকে কলম আর কাপ রেখে উঠে দাঁড়ালাম। সিঁড়ি বেয়ে নেমে সোজা ফুল বাবার ঘরে ঢুকলাম। সেখানে ফুল বাবা, ফুলমা, দাদিমণি সবাই বসেছিল। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, ফুল বাবা আসবো? সবাই কিছু একটা নিয়ে আলোচনা করছিল। আমাকে দেখেই সবাই চুপ হয়ে গেল। ফুল বাবা বললেন, আলোমা আয়, ভেতরে আয়। আমি ভেতরে গিয়ে বসলাম। ফুলমা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যালো, তুই কত বড় হয়ে গেলি। এই তো সেই দিন আমার আঁচল ধরে ঘুরে বেড়াতিস পুঁটি মাছের ভাজা খাবি বলে। আমি হেসে বললাম, পুঁটি মাছ থাকলে ভেজে ফেলো ফুলমা, খেতে ভালোই লাগে। সেটা ভেজে দেব, কিন্তু এখন থেকে তোকে মাছ ভাজা খাওয়ার সাথে সাথে মাছ ভাজতেও শিখতে হবে। দাদিমণি বলল, শুধু মাছ ভাজতে নয়, আরও অনেক কিছু রান্নাই শিখতে হবে, নইলে বরকে খাওয়াবে কি? আমি বিস্ময় নিয়ে দাদিমণির দিকে তাকালাম। বললাম, বর মানে কি বলছো দাদিমণি? ফুলমা বললেন, আলো, আসলে আমরা তোর বিয়ের কথা ভাবছিলাম। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বিয়ে? আমার বিয়ে? ফুলমা আমাকে কাছে টেনে নিয়েই বললেন, তোর কি কাউকে পছন্দ আছে আলো? থাকলে বল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। কী বা উত্তর দিতাম? আমার পছন্দ তাদের ছেলে। এই কথা কি করে বলবো আমি? যদি ফুলমা আর ফুল বাবা আঘাত পায়? আর শুভ্র নিজেই তো আমাকে। আমার ভাবনার মাঝেই ফুলমা আবার বললেন, তুই কোনো সংকোচ করিস না আলো, কাউকে পছন্দ করে থাকলে বল। আমি নিজের সব অনুভূতির সাথে যুদ্ধ করে বললাম, না, আমার কোনো পছন্দ নেই ফুলমা। ফুল বাবা আমার মাথায় হাত রেখে বললেন, আলো, তুই তো তোর ফুল বাবাকে ভরসা করিস, তাই না? হ্যাঁ, আমি সবসময় চাই তুই ভালো থাক মা। আমরা যেই ছেলেকে ঠিক করেছি সে তোকে ভালো রাখবে। ছেলে? ছেলে ঠিক করে ফেলেছ? আমরা শুধু একজনকে পছন্দ করেছি। এখন তুই যা বলবি তাই হবে। তোকে আমরা জোর করবো না, সিদ্ধান্ত তুই নিবি। আমি চুপচাপ বসে রইলাম। কি বলবো বুঝে উঠতে পারছি না। ফুলমা বললেন, তাড়াহুড়ো করতে হবে না মা, তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। আমি এবার নিজেকে সামলে নিয়ে মাথা তুলে তাকালাম, একটু হাসার চেষ্টা করলাম। বললাম, ভাবার কিছু নেই ফুলমা, তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, আমাকে নতুন জীবন দিয়েছো। তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমি জানি তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে। তোমাদের ওপর সেই ভরসা আছে আমার। তোমরা যখন বলবে আমি তখন বিয়ে করব, যাকে বলবে তাকেই বিয়ে করব আমি। ফুলমা খুশি হয়ে আমার কপালে চুমু দিয়ে বললেন, আমি জানতাম তুই না করবি না। ফুল বাবা বললেন, ছেলের সাথে তুই পরিচিত হয়ে নে মা, একদিন দেখা কর। কবে দেখা করব বলো? ফুলমা বললেন, আমি ওদের সাথে কথা বলে তারপর তোকে জানাবো। ঠিক আছে ফুলমা, আমি তাহলে ঘরে যাই। যা।
ফুল বাবার ঘর থেকে বেরোতেই দেখলাম শুভ্র ভাই সোফায় বসে টিভি দেখছেন। আমি পা টিপে টিপে গিয়ে পেছন থেকে শুভ্র ভাইয়ের কানের কাছে জোরে চিৎকার করলাম। শুভ্র ভাই প্রথমে আংশিক চিৎকারে হকচকিয়ে উঠে দাঁড়ালেন, তারপর রাগী গলায় বললেন, এটা কি ধরনের বাচ্চামি আলো? তুই কি এখনো ছোট আছিস? আমি হেসে বললাম, আমি আর ছোট নেই, আমি অনেক বড় হয়ে গেছি। ফুল বাবা আর ফুলমা আমার বিয়ে ঠিক করেছেন। কথাটা বলেই আমি সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে যেতে শুরু করলাম। একবারের জন্য পিছনে ফিরে তাকাইনি। আমি আর মায়া বাড়াতে চাই না, একদম চাই না। দুপুরবেলা ঘরের সাথে লাগোয়া বারান্দায় ভেজা চুল এলিয়ে বসে আছি। বারান্দায় রোদ পড়েছে, আমি রোদেই বসে আছি। আমার কোলের উপরে একটা বই, মাঝে মাঝে বইটার পাতা উল্টাচ্ছি, যদিও আমি বইটা পড়ছি না। একটা বই সাথে নিয়ে বসে থাকার অনেক সুবিধা। কেউ আসলে পড়ার ভান করা যায়, তার সাথে কথায় যোগ দিতে হয় না। শুভ্র ভাই নিঃশব্দে এসে আমার পাশে বসলেন। শুভ্র ভাই ঘরে ঢুকতেই আমি টের পেয়েছি, কিন্তু সেটা শুভ্র ভাইকে বুঝতে দিতে চাইছি না। এমনভাবে বইয়ের দিকে তাকিয়ে বসে আছি যেন আমি ওনাকে দেখতে পাইনি। উনি বলে উঠলেন, তুই কি বিয়েতে রাজি? আমি না শোনার ভান করে বসে আছি, মানে ভাবখানা এমন যেন আমি খুব মনোযোগ দিয়ে বই পড়ছি। আশেপাশের কিছুই আমার কানে ঢুকছে না। শুভ্র ভাই বললেন, উত্তর দিচ্ছিস না কেন? তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আমি এবারও কথা বললাম না। শুভ্র ভাই এবার আমার থেকে বইটা টেনে নিয়ে বারান্দা দিয়ে নিচে ফেলে দিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আরে এটা কি করলেন আপনি? আমার বইটা ফেলে দিলেন কেন? শুভ্র ভাই আমাকে বারান্দার রেলিংয়ের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, অভিনয় করিস আমার সাথে? আমি খুব ভালো করে জানি যে তুই পড়ছিলি না। আমার কথার উত্তর দিলি না কেন? আমি কাঁদো কাঁদো মুখে বললাম, শুভ্র ভাই আমাকে ছাড়ুন, আমার লাগছে। শুভ্র ভাই আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালেন, শীতল গলায় বললেন, তুই বিয়েতে রাজি কিনা বল। এখনো রাজি হয়নি, তবে ছেলেকে দেখার পর রাজি হয়ে যাব। মানে তুই নিশ্চিত যে ছেলেটাকে তোর পছন্দ হবে? পছন্দ হবে না কেন? ফুল বাবা নিজে পছন্দ করেছেন। আমি ফুল বাবাকে ভরসা করি। উনি নিশ্চয়ই খারাপ কোনো ছেলেকে পছন্দ করেননি। আদৌ তুই বুঝতে পারছিস না, বাবার পছন্দ আর তোর পছন্দ এক নাও হতে পারে। তোর যদি ছেলেটাকে পছন্দ না হয়? হবে। শুভ্র ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর ঘর থেকে চলে গেলেন। শুভ্র ভাই যেতেই ফুলমা আমার কাছে এলেন, বললেন, কি রে আলো, শুভ্রকে যেতে দেখলাম, ও কি বললো তোকে? কিছু না ফুলমা, শুভ্র ভাই আমাকে বিয়ের জন্য শুভকামনা জানাতে এসেছিল। ও আচ্ছা, নিচে চল, খাবি না? তুমি যাও, আমি আসছি। ফুলমা আমার হাত ধরে বললেন, আলো, ওরা ফোন করেছিল। আরে বাবা, ছেলে বাড়ি থেকে। ছেলেটা কাল তোর সাথে দেখা করতে চেয়েছে, তোর কোনো আপত্তি নেই তো? আমি মুখে হাসি টেনে বললাম, না ফুলমা। ফুলমা হাসলেন, আমাকে আদর করে বললেন, তুই সত্যি আমাদের লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি খেয়ে আয়। আমি ফুলমার সাথে নিচে গেলাম। দাদিমণির পাশে বসে চুপচাপ খেতে লাগলাম। ফুল বাবা আমার দিকে একটা ছবি এগিয়ে দিয়ে বললেন, আলোমা, এই যে ছেলের ছবি, তুই দেখে নিস। আমি মৃদু হেসে ছবিটা নিলাম। দাদিমণি বললেন, ভালো করে দেখিস বুবু, ছেলে কিন্তু খুব সুন্দর দেখতে। শুভ্র ভাই হুট করে বলে দিলেন। এতই যখন সুন্দর তখন তুমি বিয়ে করে নাও দাদিমণি। দাদিমণি মুখ বেঁকিয়ে বললেন, মরণ, কথার কি সিঁড়ি দেখ। ফুলমা আমার প্লেটে মাছ তুলে দিল। সাথে সাথেই শুভ্র ভাই সেটা ছো মেরে নিজের প্লেটে নিয়ে নিল। আমি কিছুই বললাম না, কারণ এটা শুভ্র ভাইয়ের ছোটবেলার স্বভাব। আমার পাতে দেওয়া মাছ সবসময় উনিই ছিনিয়ে নেন। ফুলমা রেগে গিয়ে বললেন, শুভ্র, মেয়েটা কয়দিন পরে চলে যাবে, এখনো তুই এভাবে কেড়ে নিবি? ফুল বাবা বললেন, সত্যি, আলো চলে গেলে বাড়িটা বিমানন হয়ে যাবে, আমাদের পরিবার অন্ধকার হয়ে যাবে। শুভ্র ভাই বলে উঠলেন, তোমরা চাইলে বাড়িটা আলোকিত করে রাখতে পারো।
ফুলমা বললেন, মানে? মানে আরও চলে যাবে ভেবে খারাপ লাগছে তোমাদের? হ্যাঁ, লাগছে। তাহলে এক কাজ করো, তোমরা আলোকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। আলোর বিয়েও হবে, আর ও এ বাড়ি ছেড়েও যাবে না। কথা বলা শেষ করে শুভ্র ভাই খাবার টেবিল ছেড়ে উঠে গেল। সবাই শুভ্র ভাইয়ের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমি নিজেও খাওয়া বন্ধ করে বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। ফুলমা ফুল বাবার দিকে তাকিয়ে বললেন, শুভ্র কি বলে গেল? ফুল বাবা হঠাৎ হেসে বলে উঠলেন, আরে তুমি তোমার ছেলেকে চেনো না? ও মজা করছে। ফুলমা বিড়বিড় করে বললেন, মজা? ইস, যদি সত্যি এমন হতো। আমি আবার খাওয়ায় মন দিলাম। ফুল বাবা ঠিকই বলছে, এটা নিশ্চয়ই মজা করে বলেছেন শুভ্র ভাই। আমার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আমি আড়মোড়া ভেঙে উঠে বসলাম। দেখলাম বিনতি আমার বিছানায় বসে আছে। নিশ্চয়ই ও ডাকছিল এতক্ষণ। আমি উঠে বসতেই বিনতি বলল, আর কতক্ষণ ঘুমাইবেন আপা? সেই দুপুর থাইকা ঘুমাইতেছেন। আমি হাই তুলে বললাম, আমার আরো ঘুম পাচ্ছে বিনতি, তুই ডাকলি কেন? নিচে চলেন, আপনার ফুল বাবা যে আপনার হাতে চা খাইতা বইসা আছে। আসছি, তুই যা। আমি চোখে মুখে পানি ছিটালাম। আয়নায় তাকিয়ে দেখলাম চোখ এখনো লাল হয়ে আছে। আমি আসলে দুপুরবেলা খুব কান্নাকাটি করেছি, আর কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। আমি আরও কিছুক্ষণ চোখে পানি দিলাম, সুন্দর করে চুল বাঁধলাম। নিচে নেমে দেখলাম ফুল বাবা বসে আছেন। আমি গিয়ে ফুল বাবার হাত জড়িয়ে ধরে পাশে বসে পড়লাম। ফুল বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুম হলো? হ্যাঁ হয়েছে। ছেলেটা ছবি দেখেছিস? আমি আসলে ছবিটা দেখিনি, কিন্তু তবুও মিথ্যা বললাম। হ্যাঁ দেখেছি। কেমন মনে হলো? ভালো, যাই তোমার চা নিয়ে আসি। আমি সোজা রান্নাঘরে ঢুকলাম, চা বানাচ্ছিলাম। হুট করে শুভ্র ভাই এসে আমার পাশে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, স্বপন সরকার, গায়ের রং শ্যামলা, বাবার ফুড প্রোডাক্টের বিজনেস আছে, অনেক বড় লোক, বয়স 32, হালকা ভুঁড়ি আছে, আর হাইট হলো 5'7", আর আমি হলাম 6'2". তার মানে আমার চেয়ে কত ইঞ্চি খাটো বলো তো? আমি ভুরু কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললাম। ওনার হাতে একটা ছবি। উনি ছবিটা আমার দিকে ঘুরিয়ে ধরে বললেন, এই ছেলেটাকে তোর পছন্দ হয়েছে আলো? ছি, তোর চয়েস এত খারাপ হলো কবে থেকে? আমি ছবিটা হাতে নিয়ে বললাম, চিচি করছেন কেন? ভালো করে দেখুন লোকটার চেহারা কত মায়াবী। আচ্ছা, মায়াবী? হ্যাঁ মায়াবী। আমার হাইট তো 5 ফিট 3। আমার জন্য 5 ফুট 7ই ঠিক আছে। খুব না, খুব বিয়ে করার শখ জেগেছে তোর। আমি দাঁত কেলিয়ে বললাম, হ্যাঁ। হ্যালো শোন, এই ছেলের বাপ বিরাট বড় লোক। বড় লোকের ছেলেরা ভালো হয় না। কিন্তু এই ছেলে নিশ্চয়ই ভালো। শুভ্র ভাই ভুরু কুচকে বললেন, তুই দেখি খুব নিশ্চিন্ত। তো নিশ্চিন্ত হব না কেন? আর আপনি এই ছেলের এত খুঁত কেন বের করছেন বলুন তো? ফুল বাবা তো বলেছে যে ছেলেটা খুব ভালো। আমি কোথায় খুদ বের করছি? আমি তো এমন বলছি, আচ্ছা আমি তো এমনি বলছিলাম, তুই যাকে খুশি বিয়ে কর, আমার কি? তুই বিদায় হলে আমি বাঁচি। আমার চা বানানো শেষ। আমি চায়ের কাপ হাতে নিয়ে বললাম, ঠিক আছে, আমি ফুল বাবাকে বলবো আমাকে যেন তাড়াতাড়ি বিদায় করে দেয়। কথাটা বলেই চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। পিছনে পিছনে শুভ্র ভাইও এলেন। আমি ফুল বাবাকে চা হাতে দিয়ে সেখানে বসলাম। ফুলমা হাতে করে একটা নীল শাড়ি নিয়ে এলো। আমার গায়ে শাড়িটা ফেলে বলল, আলো, কাল তুই এটা পরে যাস, তোকে খুব সুন্দর মানিয়েছে। শুভ্র ভাই বললেন, কালো কোথায় যাবে মা? কোথায় আবার? ছেলেটার সাথে দেখা করতে। একটু সাজিয়ে পাঠিও মা, নইলে এই পেতনিকে উনি নাও পছন্দ করতে পারেন। চুপ কর। পেতনি মানে? আমাদের আলো যথেষ্ট সুন্দরী। হ্যাঁ, পেতনি সুন্দরী। কথাটা বলে শুভ্র ভাই হাসতে হাসতে ঘরে চলে গেলেন।
আমার মনটাই খারাপ হয়ে গেল। ওনার চোখে কি কখনো সুন্দর হতে পারবো না আমি? রাতের খাবার না খেয়েই শুয়ে আছি। আমি ঘুমাইনি, তবে ঘুমের ভান করছি। মটকা মেরে পড়ে আছি বিছানায়। আমাকে একবার একবার করে সবাই ডেকে গেছে, শুধু শুভ্র ভাই ছাড়া। আমি কারোর ডাকেই সাড়া দিচ্ছি না। আমার যে খেতে ইচ্ছে করছে না ব্যাপারটা তেমন নয়। আমি যাচ্ছি না শুভ্র ভাইয়ের ওপর রাগ করে। ঠিক রাগ নয়, বোধহয় অভিমান। বিকেলবেলা শুভ্র ভাই আমাকে পেতনি বলেছিল বলেই আমার মন খারাপ হয়েছে। তাই ঠিক করেছি শুভ্র ভাইয়ের সামনে আমি একদম যাব না। বাইরে সবার কথাবার্তার আওয়াজ কমে আসতেছে। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। নিচে নেমে গিয়ে দেখলাম ফুলমা সব কিছু গুছিয়ে রাখছেন। আমাকে দেখতে পেয়েই বললেন, উঠেছিস? এতক্ষণ যে ডাকলাম সাড়া দিচ্ছিলি না কেন? আমি একটা চেয়ার টেনে বসলাম। বললাম, কখন ডেকেছো? শুনতে পাইনি তো। তুই তো কখনো এভাবে ঘুমাস না আলো। দুপুরে এতক্ষণ ঘুমিয়েছিস, আবার সন্ধ্যা থেকে এভাবে ঘুমাচ্ছিস। তোর শরীর খারাপ নয় তো? হঠাৎ শুভ্র ভাই কোথা থেকে চলে এলো। আমার পাশের চেয়ারে বসেই বলে উঠলেন, গা জ্বালানি কথা। ওর কিছুই হয়নি মা, ও আসলে ঢং করছিল। আমি বিরক্ত চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম, কিন্তু ওনার কোনো ভাবান্তর হলো না। ফুলমা ভুরু কুঁচকে বললেন, এইসব কি ধরনের কথা শুভ্র? এসব সত্যি কথা মা, ও মোটেও ঘুমাচ্ছিল না, মটকা মেরে পড়েছিল। আমি হঠাৎ রাগী গলায় বলে উঠলাম, হ্যাঁ, আমি তো সব সময় ঢংই করি। উনি দাঁত কেলিয়ে বললেন, যাক, এতদিনে সত্যি কথাটা স্বীকার করলি তাহলে। আপনি এখানে কেন এসেছেন? আমার বাড়ি, আমি যেখানে খুশি যাব, তোকে বলতে হবে কেন? আমি দমে গেলাম। ফুলমা বললেন, শুভ্র, তুই এইভাবে কথা বলবি না, যা ঘরে যা। শুভ্র ভাই উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে বললেন, এই যে ঢঙ্গে কন্যা, আমার ঘরে 1 কাপ চা নিয়ে আয়। কথাটা বলেই উনি চলে গেলেন। ফুলমা বললেন, আলো, চা আমি বানাচ্ছি, তুই গিয়ে দিয়ে আয়। আমি নাক ফুলিয়ে বললাম, আমি বারবার এত উপর নিচ করতে পারবো না ফুলমা, আমার খিদে পেয়েছে। ফুলমা আমার কথার ধরনে হেসে ফেললেন। খাবার বেড়ে দিতে দিতে বললেন, ঠিক আছে, তুই খা, আমি বিন্তিকে পাঠাচ্ছি। খাওয়া শেষ করে আমি ছাদের উপরে গেলাম। ছাদে শুভ্র ভাইকে বসে থাকতে দেখে আমার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো। আমি মাথায় ওড়না পেঁচিয়ে নিলাম, পা টিপে টিপে শুভ্র ভাইয়ের পিছনে গিয়ে দাঁড়ালাম। পিছন থেকে খপ করে শুভ্র ভাইয়ের গলা চেপে ধরলাম। তারপর গলাটা বেশ খানিকটা চিকন করে বললাম, আমি তোর ঘাড় মটকাবো। শুভ্র ভাই পিছনে না ঘুরেই বলল, কে? আমি প্রায় নাকের ভেতর থেকে সুর বের করে বললাম, আমি পেতনি, তোর ঘাড় মটকাতে এসেছি, তোর রক্ত চুষে নেব আজ। আমার রক্ত কেন শুষে নেবেন পেতনি সাহেবা? আমার কি অপরাধ? তুই সব সময় আমাকে জ্বালাতন করিস, তাই তোর রক্ত খেয়ে আমি তার শোধ নেব। শুভ্র ভাই এবার হুট করে আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত মুচড়ে ধরলেন। হাসতে হাসতে বললেন, এই বাড়ির পেতনিকে সেটা আমি জানি না ভেবেছিস? আমি এবার ভয়ে ভয়ে বললাম, সরি শুভ্র ভাই, সরি সরি, আমি আর এরকম করব না, আমাকে ছেড়ে দিন প্লিজ। কেন পেতনি সাহেবা, ভয় পাচ্ছেন? আমি করুণ গলায় বললাম, প্লিজ শুভ্র ভাই। কিন্তু আমার এই আকুল আবেদন ওনার কানে ঢুকলো না বলে মনে হয় না। উনি হেসে বললেন, এবার আপনার কি হবে পেতনি সাহেবা? আপনাকে এখান থেকে তুলে নিচে ফেলে দেবো? আমি হঠাৎ চিৎকার করে বলতে শুরু করলাম, ফুলমা কোথায় তুমি? আমাকে বাঁচাও, তোমার ছেলে আমাকে মেরে ফেললো। শুভ্র ভাই এবার আমার হাত ছেড়ে মুখ চেপে ধরলেন, ধমক দিয়ে বললেন, চুপ। এখন ফুল মাকে রাখছিস কেন? বাচ্চামি করার সময় মনে থাকে না? কদিন পর বিয়ে হবে আর উনি এখনো ফাজলামি করে বেড়াচ্ছেন, ইডিয়েট। আমি সুযোগ বুঝে শুভ্র ভাইয়ের হাতে কামড় বসিয়ে দিলাম। সাথে সাথে উনি আমাকে ছেড়ে দিলেন। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে নিজের ঘরে চলে এলাম। ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে হাঁপাতে লাগলাম।
ইস, কেন যে শুধু শুধু এরকম করলাম, কি বিশ্রীভাবে ধরা পড়ে গেলাম। শিট, আজ আমি খুব সকাল সকাল উঠেছি আর ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকেছি। আমার উদ্দেশ্য হলো নাস্তা বানানো। বিনতিকে সরিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভাজছি। মন দিয়ে কাজটা করছিলাম আমি, কিন্তু এই বাড়িতে আমি কোনো কাজই ঠিক মন দিয়ে করতে পারি না। যখনই কোনো কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তখনই সেই মনোযোগে কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটিয়ে দেন শুভ্র ভাই। এই মুহূর্তেও তাই হলো। পরোটা বানানোর সময় আমার মাথায় পিছন থেকে একটা নীল রঙের ওড়না এসে পড়ল। আমি প্রথমে কিছু বুঝে উঠতে পারলাম না। ওড়নাটা হাতে নিয়ে পিছনে ঘুরে তাকালাম, কাউকে চোখে পড়ল না। ওড়নাটা উল্টে পাল্টে দেখছিলাম, ওড়নার এক কোনায় কিছু একটা বাঁধা আছে দেখতে পেলাম। বাঁধন খুলতেই একটা চিরকুট পেলাম। চিরকুট খুলে দেখলাম তাতে শুভ্র ভাইয়ের লেখা। উনি লিখেছেন, হ্যাঁ, ওনাটা আমি দিয়েছি। এটা তো খুশি হওয়ার কোনো দরকার নেই। সেদিন ওনাটা ছিঁড়ে ফেলেছিলাম বলে দিয়ে গেলাম পেনাল্টি হিসেবে। শুভ্র কখনো ঋণ রাখে না। চিরকুট পরে মাথাটা তুলতেই দেখলাম চুলার উপরে দেওয়া পরোটাটা পুড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি চুলা বন্ধ করে দিলাম। ধুর, কত শখ করে পরোটা বানাচ্ছিলাম, শুভ্র ভাইয়ের জন্য সেটাও পুড়ে গেল। ভাল লাগে না। নাস্তার টেবিলে সবাই খুব প্রশংসা করছে আমার, আমি নাকি খুব ভালো পরোটা বানিয়েছি। কিন্তু শুভ্র ভাই কিছু বলছেন না, চুপচাপ খেয়ে চলেছে। দাদিমণি বললেন, আলো, খুব ভালো হয়েছে। আমার নাত জামাইয়ের ভাগ্য খুব ভালো, তার বউ এত ভালো রান্না করে, তাকে খাওয়াবে। শুভ্র ভাই এবার মুখ খুললেন, গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, না দাদিমণি, তোমার নাত জামাইয়ের কপাল খুব খারাপ, কারণ তার বউ রান্না করতে গিয়ে সেটা পুড়িয়ে ফেলবে। আমি মুখ গোমরা করে বললাম, একটা পরোটাই তো পড়েছে, বাকিগুলো তো ঠিকই আছে। ফুলমা আমার কথায় সায় দিয়ে বললেন, তাই তো, প্রথম প্রথম রান্না করতে গেলে এরকম একটু আধটু হতেই পারে, সমস্যা কি তাতে? শুভ্র ভাই বললেন, মা, আজ একটা পুড়িয়েছে, কাল আরেকটা পোড়াবে। প্রত্যেক দিন একটা একটা করে কতগুলো ক্ষতি হবে, তোমার কোনো আইডিয়া আছে? ওর ভর বেচারার জন্য আমার কষ্ট হচ্ছে। আরে কথা শেষ করে উনি ওনার অফিসের উদ্দেশ্যে গেলেন। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। পরোটা তো ওনার জন্যই পুড়লো। উনি তখন ওনাটা না দিলে তো এমন হতো না। আর এখন দেখো, আমাকেই সবার সামনে কথা শুনিয়ে দিয়ে গেল। ইচ্ছে তো করছিল ওনার নাক বরাবর ফ্রি স্টাইলে ঘুষি মারি। যত সব। বিকেল 5:30 বেজে গেছে। আধা ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি। স্বপন সরকার নামক লোকটার 5টায় আসার কথা ছিল, কিন্তু এখনো তার আসার নাম নেই। আমি আজ খুব সেজেছি, নীল শাড়ি পরেছি, চোখে গাঢ় করে কাজল পরেছি, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়েছি, হাত ভর্তি নীল কাচের চুড়ি পরেছি, পায়ে নুপুরও পরেছি। 5:30 পার হতেই লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। ছবিতে যেমন দেখেছিলাম তেমনই দেখতে, তবে ছবির থেকে বয়সটা একটু বেশি লাগছে। বোধহয় ছবিটা 2-1 বছর আগের। আমি হাসি মুখে বললাম, স্বপন সাহেব। স্বপন হেসে আমার পাশে চেয়ারে এসে গা ঘেঁষে বসলেন, আমার দিকে তাকিয়ে বললেন, আলো, তোমায় ছবিতে দেখেছি, তুমি ছবির মতোই সুন্দর। উনি আমার পাশে এসে বসায় আমার বেশ অস্বস্তি হচ্ছে। অদ্ভুত লোক তো, প্রথম দেখাতেই একটা মেয়ের এত কাছে এসে বসে পড়লেন। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, পুরুষ মানুষ 2 দলে বিভক্ত। একদল তাকায় মেয়েদের চোখের দিকে, আরেক দল তাকায় মেয়েদের বুকের দিকে। এই স্বপন সাহেবকে দ্বিতীয় দলের বলে মনে হচ্ছে। আমি অস্বস্তির চাপা দিয়ে মুখে হাসি টানার চেষ্টা করে বললাম, আপনারা তো দেরি হলো যে? আসলে অফিসে কাজের খুব প্রেসার, তাই দেরি হয়ে গেল। আপনি কি আমার সম্পর্কে সব জানেন? স্বপন সাহেব চেয়ারে হেলান দিয়ে বসলেন, বললেন, যতটুকু জানা দরকার ততটুকু জেনেছি, বাকি যা আছে সেসব আমার না জানলেও চলবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? আপনি কি আমাকে বিয়ে করতে ইচ্ছুক নয়? মানে আপনার কি আমাকে পছন্দ হয়নি? তা কেন হবে? তোমাকে পছন্দ হয়েছে বলেই দেখা করতে এসেছি, না হলে আসতাম না। আচ্ছা, আমার সম্পর্কে আপনি কি কি জানেন? তুমি সুন্দরী, শিক্ষিতা, ভালো মেয়ে, তোমার মা বাবা নেই, এই তো? আপনার কি আমাকে কিছু জিজ্ঞেস করার আছে? না। না কেন? আপনি যাকে বিয়ে করতে চান
তাকে আপনি পুরোপুরি জেনে নিতে চান না? এই যেমন ধরুন আমার প্রিয় রং, আমার পছন্দ অপছন্দ। আমার কথা শেষ হওয়ার আগেই উনি বলে উঠলেন, শোনো আলো, সংসার করার জন্য এত কিছু জানার দরকার পড়ে না, শুধু সংসারের নিয়ম মেনে চললেই হয়। নিয়ম? হ্যাঁ, নিয়ম। এই যেমন স্বামীর সব কথা মেনে চলা, শ্বশুরবাড়ির সবাইকে খুশি রাখা, এক্সেট্রা এক্সেট্রা। মানে যেমনটা বাঙালির লক্ষ্মী বইরা হয়ে থাকে। তুমি তেমন হলেই আমি খুশি। আমার বিশ্বাস তুমি তেমনই। এত বিশ্বাসের কারণ জিজ্ঞাসা করো। বলুন। কারণ তুমি এতিম, তোমার মা বাবা নেই। ছোটবেলা থেকে যে যা বলেছে তুমি তাই শুনেছ। বায়না করা, কথা না শোনা, রাগ দেখানো, জেদ করা, এসব কোনো কিছুই সুযোগ তুমি পাওনি। ঠিক বলেছি না? আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। বলার কিছু ছিল না, কারণ উনি ঠিকই বলেছেন। আমি সামনে থাকা কফির কাপের হাতে চুমুক দিয়ে দিলাম। কফি ঠান্ডা হয়ে গেছে, খেতে ভালো লাগছে না। স্বপন সাহেব বললেন, আমাকে কি কিছু জিজ্ঞেস করতে চাও তুমি? না, সত্যি ওনাকে আর কিছুই জিজ্ঞেস করার নেই আমার, কারণ উনি কেমন সেটা আমি বুঝে ফেলেছি। উনি শুধু সংসার করার জন্য একজন গৃহিণী চান, জীবনসাথী নয়। এদিক থেকে অবশ্য ভালোই হলো। উনি যদি ভালোবাসার ঘর বানানোর জন্য সাথী চাইতেন, আমি তা হতে পারতাম না, কারণ ওনাকে আমি ভালোবাসতে পারতাম না। কিন্তু একজন সুগৃহিণী আমি অবশ্যই হতে পারি। স্বপন সাহেব জানতে চাইলেন, তুমি কি এই বিয়েতে রাজি? আমি মুখে হাসি টেনে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। এরপর আমি আর একটি কথাও বলিনি। স্বপন সাহেব অনেক কথা বলেছিলেন, আমি শুধু মুচকি হেসে ওনার কথায় সায় দিচ্ছিলাম। রেস্টুরেন্ট থেকে যখন বেরিয়েছি তখন সন্ধ্যা পেরিয়ে রাত। ল্যাম্পপোস্টের আলোয় শহরটা হলুদ দেখাচ্ছে। মানুষের কোলাহল তখনও কমেনি। রেস্টুরেন্টের সামনে স্বপন সাহেবের বিশাল গাড়ি দাঁড়িয়ে আছে। উনি আমার দিকে তাকিয়ে বললেন, গাড়িতে ওঠো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি গাড়িতে উঠতেই যাচ্ছিলাম, তখনই ওনার ফোন বেজে উঠল। উনি একটু সাইডে গিয়ে কথা বললেন। কিছুক্ষণ পর আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, আলো, আসলে একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মানে কিভাবে যে বলি। এত ইতস্ত করতে হবে না স্বপন সাহেব, আপনি বলুন। আসলে আমার ফ্যাক্টরিতে একটু ঝামেলা হয়েছে, তাই আমাকে যেতে হবে। তোমাকে পৌঁছে দিতে পারছি না, সরি। কথা শেষ করে সাথে সাথেই উনি গাড়িতে উঠে বসলেন এবং গাড়ি নিয়ে চলে গেলেন। আমি রেস্টুরেন্টের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কি অদ্ভুত লোক, রাতের বেলা একটা মেয়েকে এভাবে রাস্তায় একা ফেলে চলে গেল। একটা রিক্সা তো অন্তত ডেকে দিয়ে যেতে পারতেন। অদ্ভুত। আমি জড়সড় হয়ে ফুটপাতে ধরে হাঁটতে লাগলাম। রেস্টুরেন্ট থেকে একটু সামনে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। আমি একটা রিক্সাওয়ালার দিকে এগিয়ে গিয়ে বললাম, মামা যাবেন? কই যাইবেন? জায়গার নাম বলতেই উত্তর এলো, না আপা, ওই দিকে যাইতাম না। চলুন না মামা, আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব। দ্বিগুণ ভাড়ার লোভ রিক্সাওয়ালাকে টলাতে পারল না। উনি ঝাঁঝালো গলায় বললেন, কইলাম তো ওই দিকে যামো না। যান তো, যান, বিরক্ত কইরেন না। একটা রিক্সাও যেতে রাজি হলো না। সোজা গিয়ে ডান দিকে গেলে বাস স্ট্যান্ড। আমি সিদ্ধান্ত নিলাম বাসে করেই ফিরব। আবার হাঁটতে শুরু করলাম। আমি একা চলাফেরা করে অভ্যস্ত, কিন্তু রাত বলে ভয় ভয় লাগছে। আর লোকাল বাসের যাতায়াতেও আমার বেশ ভয়ই লাগে। তবুও দোয়া পড়তে পড়তে বাস স্ট্যান্ডের দিকে হাঁটছিলাম। হুট করে আমার সামনে একটা রিক্সা এসে থামলো। আমি হকচকিয়ে তাকিয়ে দেখলাম রিকশায় শুভ্র ভাই বসে আছেন। রিকশা থামতেই উনি একদিকে সরে বসলেন, আমার দিকে না তাকিয়েই বললেন, উঠে আয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, শুভ্র ভাই এখানে কেন? ওনার কি এদিকে আসার কথা ছিল? কোনো কাজ কি ছিল এদিকে? আমার ভাবনার মধ্যে জল ঢেলে শুভ্র ভাই বলে উঠলেন, কিরে, উঠে আসতে বললাম তো। আমি ওনার ধমক খেয়ে চমকে উঠে বললাম, কোথায় যাব? উনি দাঁতে দাঁত চেপে বললেন, আমার মাথায় রিকশায় উঠে আয় গাধা। আমি সাথে সাথে রিকশায় উঠে বসে পড়লাম।
রিকশা বাড়ির দিকে চলতে শুরু করেছে। আমার শরীরে বাতাসের ঝাপটা লাগতে শুরু করেছে। আমার খোলা চুলগুলো উড়ে শুভ্র ভাইয়ের মুখে পড়ছে। আমি ভেবেছিলাম এই বোধহয় ধমক খেতে হবে, কিন্তু তা হলো না। উনি আমাকে কিছুই বলছেন না। বাতাসে ওনার কপালে পড়ে থাকা চুলগুলো পিছন দিকে সরে যাচ্ছে। উনি চুপচাপ গম্ভীর মুখে বসে আছেন। এই গম্ভীর্য ওনার মুখের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ওনার সুন্দর মুখটা দেখে আমার বুকের ভিতর কেমন যেন যন্ত্রণা করছিল। মনে হচ্ছিল এই তো সময় শেষ হয়ে এলো, এরপর হয়তো আর কখনো শুভ্র ভাইয়ের সাথে একসাথে রিকশায় ওঠা হবে না। এটাই হয়তো শেষ। আমি জিজ্ঞেস করলাম, আপনি এইদিকে কেন এসেছিলেন শুভ্র ভাই? উনি আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন, এরপর সামনে তাকিয়ে বললেন, কেন, এদিকে আসা নিষেধ নাকি? আমি সেটা কখন বললাম? আমি জানতে চাইছি যে আপনি কোনো কাজে এসেছিলেন নাকি ঘুরতে এসেছিলেন। শুভ্র ভাই উত্তর দিলেন না। আমি আবার বললাম, ঘুরতে এসেছিলেন? উনি এবারও উত্তর দিলেন না। উত্তর না পেয়ে আমি আবার প্রশ্ন করলাম, তাহলে কি কাজে এসেছিলেন? কি কাজ ছিল? আচ্ছা, অফিস থেকে কি সোজা এখানে এসেছেন নাকি বাড়ি গিয়েছিলেন আগে? আপনি আমাকে কিভাবে দেখতে পেলেন? উনি এবার ধমক দিয়ে বললেন, হ্যালো, চুপ কর। সব সময় বেশি কথা বলা দরকারি না। কি আশ্চর্য! আপনি এদিকে কেন এসেছিলেন সেটা বলে দিলেই তো মিটে যায়, তাহলেই আমি চুপ করে যাই। আমি আমার বউকে পাহারা দিতে এসেছিলাম। তোর কোনো সমস্যা? বউ? আপনার বউ? আপনি বিয়ে করে ফেলছেন? কাকে বিয়ে করছেন? ফুলমাকে না বলে এটা কি করে করলেন শুভ্র ভাই আপনি? আমার কথা শেষ হওয়ার আগেই উনি চিৎকার করে বলে উঠলেন, তোকে চুপ করতে বলেছি আলো। আর একটা কথা বললে ধাক্কা মেরে রিক্সা থেকে ফেলে দেব। আমি চুপ করে গেলাম। রিকশা থেকে পড়ে গিয়ে আহত হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। বাকিটা রাস্তায় আমি আর একটা কথাও বলিনি। শুভ্র ভাইও চুপচাপ বসেছিলেন। রিকশা থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকছি। শুভ্র ভাই পেছন থেকে ডাকলেন, হ্যালো, তারা। আমি দাঁড়ালাম। শুভ্র ভাই শার্টের বুক পকেট থেকে এক পাতা নীল টিপ বের করলেন। আমার সামনে এসে দাঁড়িয়ে আমার কপালে একটা নীল টিপ পরিয়ে দিলেন। আমি বিস্ময় নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এসব কি করছেন উনি? টিপ পরিয়ে দিয়ে টিপের পাতাটা আমার হাতে গুজে দিয়ে বললেন, এইটার কমতি ছিল, ফাঁকা ফাঁকা লাগছিল, এইবার ঠিক আছে। কথা শেষ করে উনি বাড়ির ভেতর চলে গেলেন, আর আমি বরাবরের মতোই বোকার মতো তাকিয়ে থাকলাম। রাত 10টা। আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি। সবার সামনে আমার বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফুল বাবা আমাকে জিজ্ঞেস করলেন, ছেলেটাকে কেমন লেগেছে মা? আমি ছোট্ট করে জবাব দিলাম, ভালো। ফুলমা বললেন, তুই কি তাহলে রাজি? হ্যাঁ। আমরা তাহলে ওদের জানিয়ে দিই। দাও। বিয়ের দিন কি ঠিক করে ফেলবো? তোমরা যা ভালো মনে করো। দাদিমণি বললেন, যাক, আলোর বিষয়টা অন্তত দেখে যেতে পারবো। এবার ভালোই ভালোই শুভ্রর বিয়েটা হলেই হয়। শুভ্র ভাই এবার উঠে দাঁড়ালেন। চলে যেতে যেতে বললেন, মা, আমাকে চা দিয়ে যাও। ফুলমা বিন্তিকে ডাকছিলেন। আমি বললাম, ফুলমা, বিন্তি তো ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকো না। আর তোমাকেও যেতে হবে না, আমি দিয়ে আসছি, তোমরা গিয়ে শুয়ে পড়ো। আমি চা বানিয়ে শুভ্র ভাইয়ের ঘরে এলাম। ততক্ষণে সবাই নিজের ঘরে চলে গেছে। আমি শুভ্র ভাইয়ের ঘরে ঢুকে দেখলাম উনি খাটে আধশোয়া হয়ে একটা ইংরেজি উপন্যাস পড়ছেন। আমি কোনো কথা না বলে কাপে আঙুল দিয়ে টোকা দিয়ে শব্দ করলাম। শুভ্র ভাই বই থেকে মুখ না তুললেই বললেন, টেবিলের ওপর রেখে দিয়ে যা। হ্যালো। আমি গেলাম না, চা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। শুভ্র ভাই কয়েক মিনিট পর বই থেকে মুখ তুলে বললেন, কি সমস্যা? বললাম তো কোথাও রেখে দিয়ে যা, আমার চা নিতে দেরি আছে। থাক দেরি, আমি দাঁড়িয়ে থাকবো, আমার কোনো কাজ নেই এখন। কেন কাজ নেই কেন? তোর তো এখন অনেক কাজ থাকার কথা। আমি মুখ ফুলিয়ে বললাম, হ্যাঁ তাই তো, আমার তো এখন পেতনিগিরি করতে যাওয়ার কথা, তাই না? শুভ্র ভাই এবার হেসে উঠলেন, হাত বাড়িয়ে চায়ের কাপ নিলেন।
আমি শুভ্র ভাইয়ের সামনে বসে পড়লাম। উনি চায়ে চুমুক দিয়ে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন, বললেন, আরে সত্যি করে একটা কথা বলতো, কি কথা? তোর কি সত্যি ছেলেটাকে পছন্দ হয়েছে? আমি হেসে বললাম, হ্যাঁ। হ্যাঁ মানে? এই ছেলেটার কোনো দায়িত্ববোধ নেই আরও। রাতের বেলা একটা মেয়েকে রাস্তায় একা ফেলে চলে গেল, তাও আবার সেই মেয়ে যে কিনা তার হবু বউ। মিনিমাম সেন্স থাকলে কেউ এটা করে? কত রকম বিপদ হতে পারতো, তারপরও বলছিস যে একে তোর পছন্দ হয়েছে। কিভাবে পছন্দ হলো তোর? আসলে শুভ্র ভাই, উনি আমাকে পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অফিস থেকে জরুরি ফোন আসায় চলে যেতে হলো। বাহ, ফোন এলো আর সাথে সাথে চলে গেল। তুই কিভাবে বাড়ি ফিরবি সেটা ভাবা কি উচিত ছিল না? এত কিছু ভাবার সময় ছিল না, অনেক বেশি জরুরি কল ছিল হয়তো। স্টুপিডের মতো কথা বলিস না আলো। একে বিয়ে করলে বিয়ের পরও দেখবি এভাবে একা ফেলে চলে যাবে। ব্যাপার না শুভ্র ভাই, আমি ম্যানেজ করে নিব। শুভ্র ভাই ভুরু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বিরক্তি গলায় বললেন, তুই আমার ঘর থেকে বের হয়ে যা প্লিজ। আমি সাথে সাথে উঠে ঘর থেকে বেরিয়ে চলে এলাম পশ্চিম দিকের বারান্দায়। গিয়ে দাঁড়ালাম। আকাশের একটা টুকরো চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের হালকা আলোয় আমার মন খারাপ ভাবটা মাথাচাড়া দিয়ে উঠছে। আমি সেটা প্রাণপণে দমিয়ে রাখার চেষ্টা করছি, নিজেকে প্রস্তুত করছি সামনের দিনগুলোর জন্য। আজ মা বাবার মৃত্যুবার্ষিকী। সকাল থেকেই নিজের ঘরের বারান্দায় বসে আছি। প্রতি বছর এই দিনটায় আমি একা একা বসে থাকি, আমার কিছুই ভালো লাগে না। এই সেই দিন, যে দিনটা আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নিয়েছিল, আমার শিশুকালের সব শখ আহ্লাদ হারিয়ে গিয়েছিল। কেন এমন হলো? আমার কি আর 5 জনের মতো বাবা মার সাথে জেদ করার অধিকার ছিল না? আমার মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে সব কিছুই শুধু স্বপ্ন। আমি ঘুম ভেঙে দেখব আমার মা বাবা আমার পাশেই আছে, আর আমি এখনও সেই ক্লাস 1-এর বাচ্চা। দু চোখ বন্ধ করে বসে আছি, চোখ থেকে পানি ঝরছে, চোখের সামনে ভাসছে মা আর বাবার সেই হাসি মুখ। আমার বুক ফেটে যাচ্ছে। মা বাবা থাকলে আমাকে কখনো এতিম শব্দটা শুনতে হতো না। এতিম বলে সব মুখ বুজে মেনে নিতে হতো না। নিজের কথাগুলো বলার মতো উপায় থাকতো আমার। চোখ বুজে এসবই ভাবছিলাম, হঠাৎ মাথায় কারোর স্পর্শ পেয়ে চোখ খুললাম। শুভ্র ভাই আমার পাশে এসে বসেছেন। আমি চোখ মুছে বললাম, শুভ্র ভাই, আপনি কিছু বলবেন? শুভ্র ভাই বললেন, সকাল থেকে যে না খেয়ে বসে আছিস, খাবি না? খেতে ইচ্ছে করছে না শুভ্র ভাই। হাঁটতে ইচ্ছে করছে? আমি না সূচক মাথা নাড়ালাম। শুভ্র ভাই আবার বললেন, খুব বেশি কান্না পেলে সেটা আটকে রাখা উচিত না। আমার কান্না আসে না শুভ্র ভাই। আচ্ছা ঠিক আছে, বেরোতে হবে তো। অনাথ আশ্রমে যাবি না? রেডি হ, আমরা নিচে অপেক্ষা করছি। শুভ্র ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এটা শুভ্র ভাই ছোট থেকেই করছেন। আমাকে যতই বকাবকি করুন, যতই ধমক দিন না কেন, আজকের দিনে উনি কখনো আমার সাথে রাগারাগি করেন না। আমি উঠে দাঁড়ালাম, কোনো রকমে জামা বদলে নিচে নেমে এলাম। ফুলমা আমাকে দেখে এগিয়ে এলেন, আমার হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। আমার চুল বেঁধে দিতে দিতে বললেন, আমার মেয়েটা যে সকালে কিছু খায়নি সে খেয়াল কারো আছে? বিন্তি, খাবার নিয়ে এত। আমি বাধা দিয়ে বললাম, না ফুলমা, আমি খাবো না। তাহলে তো আমারও খাওয়া হবে না। আমিও যে না খেয়ে বসে আছি সেটাও তো কেউ খেয়াল করেনি। কেন করবে? আমি তো আর তার নিজের মা না। ফুলমার কথাটা বুকে গিয়ে বিঁধল আমার। ফুলমা না খেয়ে আছে, আর আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি। এতটা স্বার্থপর আমি কি করে হতে পারি? আমি হঠাৎ ফুলমাকে জড়িয়ে ধরলাম, কাঁদতে কাঁদতে বললাম, সরি ফুলমা, ভুল হয়ে গেছে। ফুলমায়েরও চোখে পানি। উনি চোখ মুছতে মুছতে বললেন, হয়েছে হয়েছে, ঢং করতে হবে না। বিনতি খাবারের প্লেটটা এগিয়ে দিল। ফুলমা আমাকে খাইয়ে দিতে শুরু করলেন। আমার চোখ ভিজে আসছে আবার। এই মানুষগুলো না থাকলে হয়তো আমার আর কি হতো কে জানে। আমরা অনাথ আশ্রমে পৌঁছে গিয়েছিলাম দুপুরবেলা।
ফুল বাবা একটা মিলাদের ব্যবস্থা করেছিলেন, সেটা শেষ হওয়ার পর সব বাচ্চাদের খাওয়ানোর পালা। সবাই হই হুল্লোড় করে খেতে বসেছে। আমি এক কোণে বসে সেটা দেখছি। শুভ্র ভাই আমার পাশে এসে বসলেন। আমি একবার তাকিয়েই চোখ নামিয়ে ফেললাম। শুভ্র ভাই জিজ্ঞেস করলেন, তুই ঠিক আছিস? হ্যাঁ। মন কি একটু ভালো হয়েছে? আমি ছোট করে উত্তর দিলাম, হুম। ঠিক তো? আমি এবার ওনার দিকে তাকালাম, বললাম, আপনি এত চিন্তা করছেন কেন? চিন্তা না করে উপায় আছে? যেদিন থেকে তুই আমাদের বাড়িতে এসেছিস সবাইকে শুধু চিন্তায় ফেলেছিস। আমি হাসলাম। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আর কাউকে চিন্তায় ফেলবো না। আমার চোখে আবার পানি আসতে চাইছে, কিন্তু আমি সেটা দমিয়ে রেখেছি, কারণ শুভ্র ভাইয়ের সামনে আমি কাঁদতে চাই না। একটা বাচ্চা মেয়ে আমাদের দিকে এগিয়ে এলো, আমার সামনে দাঁড়িয়ে বলল, আপু, তোমরা খুব ভালো। আমাদের এত আদর করে কেউ কখনো খাওয়ায় না। আমাদের মা বাবা নেই তো। আমি হেসে বললাম, আমারও নেই। বাচ্চা মেয়েটি অবাক হয়ে বলল, তাহলে তুমি আমাদের এখানে কেন থাকো না? কারণ আমার ফুল মা আছে। ইস, আমার যদি ফুল মা থাকতো। বাচ্চাটার কথা শুনে আমার আরও মন খারাপ হয়ে গেল। সত্যিই তো, এই বাচ্চাগুলোর জীবন তো আমার থেকেও কষ্টের, কিন্তু তবুও ওরা হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো, নিশ্চয়ই পারবো। অনাথ আশ্রম থেকে বেরিয়েছি বিকেলের দিকে। সবাই বাড়ির দিকে গেলেও আমি আর শুভ্র ভাই এসেছি নদীর পাড়ে। উনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন বুঝতে পারছি না। আমি ভুরু কুঁচকে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার এমন আচরণ কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। উনি কোনো কথাও বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছেন। পাশে যে আরেকটা মানুষ আছে সেদিকে কোনো খেয়ালই নেই। আমি হুট করে বলে উঠলাম, নদীর দিকে কেন তাকিয়ে আছেন? আমার দিকে তাকান, দেখুন আমি কত সুন্দর। শুভ্র ভাই নিঃশব্দে হাসলেন, আমার দিকে তাকিয়ে বললেন, তুই সুন্দর এই ধারণা তোর কিভাবে হলো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি পেতনি সুন্দরী। শুভ্র ভাই এবার শব্দ করে হাসলেন। আমি বললাম, আমরা এখানে এসেছি কেন? ঘুরতে। পেতনির সাথে ঘুরতে আসার কারণ? শুভ্র ভাই সে প্রশ্নের উত্তর দিলেন না, আবার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, হ্যালো, ছেলেটাকে পছন্দ না হলে বিয়েটা করিস না। আমি জানি তোর ছেলেটাকে পছন্দ হয়নি। আমি ওনার কথায় চমকে উঠলাম। আমার যে লোকটাকে পছন্দ হয়নি সেটা উনি কিভাবে জানলেন? শুভ্র ভাই আবার বললেন, হ্যালো, বাবাকে বল তুই এই বিয়েতে রাজি না। আমি দীর্ঘশ্বাস ফেলে বলছিলাম, সেটা সম্ভব নয় শুভ্র ভাই, আমি ফুল বাবাকে কষ্ট দিতে পারবো না। এতখানি স্বার্থপর আমি হতে পারবো না। বাবা কষ্ট কেন পাবেন? তোর কাউকে পছন্দ থাকতেই পারে। কিন্তু এই বিয়েতে অমত করে আমার লাভও তো কিছু হবে না শুভ্র ভাই। তোর কি সত্যি কাউকে পছন্দ নেই আলো? ওনার প্রশ্নটা শুনে আমার দম বন্ধ হয়ে আসছে। গলার কাছে কিছু একটা শক্ত হয়ে জট পাকিয়ে গেছে মনে হচ্ছে। চিৎকার করে না কাঁদলে এটা ঠিক হবে না। আমার উত্তর না পেয়ে উনি আবার প্রশ্ন করলেন, কিরে, কথা বলছিস না কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আছে। তাহলে বাবাকে সেটা বলিস না কেন? কারণ ফুল বাবাকে বলে কোনো লাভ নেই। আমি যাকে চাই সে হয়তো আমাকে চায় না। যে আমাকে চায় না তার কথা আমি ফুল বাবাকে কিভাবে বলবো? আর কী বা বলবো? হ্যাঁ, আমি চাইলে এই বিয়েতে না করে দিতে পারি, কিন্তু তাতে লাভ? এই ছেলেটাকে না করলে ফুল বাবা আমার জন্য আরেকজন ছেলে ঠিক করবে। আমাকে কাউকে না কাউকে বিয়ে করতেই হবে। যাকে আমি চাই তাকে তো আমি পাবো না, তাই না? তাহলে শুধু শুধু ফুল বাবাকে কষ্ট কেন দেব? তুই অনেক বড় হয়ে গেছিস আলো, কিন্তু একটু একটু বোকাই আছিস। বাড়ি চলুন শুভ্র ভাই, আমার এখানে ভালো লাগছে না। কথাটা বলেই আমি হাঁটতে শুরু করলাম। শুভ্র ভাই আমার পিছু পিছু আসতে শুরু করলেন। আমার সব কেমন যেন এলোমেলো লাগছে। গুছিয়ে নিতে চাইছি, কিন্তু ফের অগোছলো হয়ে পড়ছে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছি। আমার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার ছিল না,
কিন্তু তবুও এসেছি নিজেকে ব্যস্ত রাখার জন্য। আমি রান্নাঘরে ঢুকেই চা বানাতে শুরু করলাম। বিনতি রাতের জন্য রান্না করছিল। আমাকে বলল, আপা, আপনি কিছু লাগবে আমারে কন? না বিনতি, তুই রান্না করছিস কর। আপা, আপনি আজকাল মাঝে মধ্যেই রান্নাঘরে আসেন যে? রান্না শিখতে আসি, বরকে খাওয়ানোর জন্য রান্না শিখতে হবে না? বিনতি আমার কথা শুনে মুখ টিপে হাসলো। আমি চা বানিয়ে ড্রয়িং রুমে এলাম। ফুলবাবাকে চা দিয়ে আমি সেখানে বসে পড়লাম। ফুলমা কোথা থেকে দৌড়ে এসে বললেন, আলো, স্বপন ফোন করেছিল। ও কাল তোকে নিয়ে এঙ্গেজমেন্টের রিং কিনতে যেতে চায়। এঙ্গেজমেন্ট? ফুলবাবা বললেন, হ্যাঁ মা, 2 দিন পর তোর এঙ্গেজমেন্ট আয়োজন করেছি। তোর কি কোনো আপত্তি আছে? আমি মৃদু হেসে বললাম, না। আমি জানতাম তুই আপত্তি করবি না, সেই ভরসাতেই ওদের সাথে কথা বলেছি। ফুলমা বললেন, তাহলে কাল বিকেলে যাবি তো? হ্যাঁ যাব। শুভ্রভাই বলে উঠলেন, বিয়ের আগে ছেলে মেয়ের এত ঘোরাঘুরি মোটেও ভালো না মা। কেন ভালো না বলছিস কেন? বিয়ের আগে ওরা একজন আর একজনকে জেনে নেবে না? আমি এবার উঠে দাঁড়ালাম। এসব কথাবার্তা আমার ভালো লাগছে না। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, হঠাৎ মনে হলো আমার পিছু পিছু কেউ আসছে। আমি পিছনে ফিরে দেখলাম ফুলমা আসছেন। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবে ফুলমা? ফুলমা আমার কাছে এসে বললেন, আলো, তুই এই বিয়েতে মন থেকে রাজি তো? হ্যাঁ ফুলমা, আমি মন থেকে রাজি। কিন্তু আমার সেরকম মনে হচ্ছে না। তোর মুখ দেখে মনে হয় তুই এই বিয়েতে খুশি না। না ফুলমা, তুমি অযথা চিন্তা করছো। আমরা তোর উপরে কিছু চাপিয়ে দিচ্ছি না তো রে মা? না ফুলমা, এসব কি বলছো? তুমি শুধু শুধু এত ভাবছো। আমি মন থেকে রাজি। আচ্ছা ঠিক আছে। ফুলমা আমাকে আদর করে দিয়ে চলে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সব মায়েরাই বুঝি এমন হয়, সন্তানের মুখ দেখেই সব বুঝে ফেলেন। আমি নিজের ঘরে বসে চুল আঁচড়াচ্ছি। হঠাৎ কোথা থেকে শুভ্র ভাই চলে এলেন। আর এসেই আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে টানতে টানতে ছাদে নিয়ে গেলেন। আমি শুভ্র ভাইয়ের হাত ছাড়িয়ে কোমরে হাত দিয়ে বললাম, এসব কি শুভ্র ভাই, আপনি আমাকে ছাদে নিয়ে এলেন কেন? তোর সাথে আমার কথা আছে। শোনেন শুভ্র ভাই, আপনি এভাবে যখন তখন আমার হাত ধরবেন না। আমি এখন বড় হয়ে গেছি। শুভ্র ভাই এবার আমার 2 বাহু চেপে ধরলেন, দাঁতে দাঁত চেপে বললেন, আমি হাত ধরলে সমস্যা? আর ওই স্বপন সরকার গা ঘেঁষে বসলে তো কোনো সমস্যা হয় না। আমি অবাক হলাম। স্বপন সাহেব আমার গা ঘেঁষে বসছিলেন, সেটা উনি কি করে জানলেন? আমি তো বলিনি। কিন্তু আমার অবাক হওয়ার ব্যাপারটা আমি শুভ্র ভাইকে বুঝতে দিলাম না। স্বাভাবিকভাবে বললাম, কি আশ্চর্য, উনি তো আমার হবু বর। শুভ্র ভাই ধমক দিয়ে বললেন, চুপ, অনেক হয়েছে এসব। এবার আমাকে সোজাসুজি একটা কথা বলতো। কি কথা? শুভ্র ভাই আমার চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন, তুই কি আমাকে এখনো ভালোবাসিস আলো? আমি কেঁপে কেঁপে উঠলাম ওনার প্রশ্নে। আমার হাত পা কাঁপতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছি না। আমার চোখ থেকে পানি আসতে চাইছে। এতগুলো বছর পর এই প্রশ্নের মানে কি? শুভ্র ভাই আসলে কি চাইছেন? আমাকে কেন এভাবে দুর্বল করে দিচ্ছেন উনি? আমি শুভ্র ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে ছাদের এক পাশে গিয়ে দাঁড়ালাম। শুভ্র ভাই আমার পাশে এসে দাঁড়ালেন। আলো প্লিজ, প্লিজ বল, চুপ করে থাকিস না। ওনার আকুলতা ভরা কণ্ঠ আমার বুকে গিয়ে বিঁধল। কিন্তু এখন আমার দুর্বল হলে চলবে না। আমি নিজেকে যথাসাধ্য শান্ত রেখে উত্তর দিলাম, এত বছর পর এই প্রশ্নের মানে কি শুভ্র ভাই? মানে আছে আলো, মানে আছে। তুই শুধু একবার আমাকে বল। শুভ্র ভাই, এখন এইসব কথার কোনো মানে হয় না। আপনি ভুলে যাচ্ছেন 2 দিন পর আমার এঙ্গেজমেন্ট। আমি চলে আসছিলাম। শুভ্র ভাই আমার পথ আটকে দাঁড়িয়ে বললেন, এভাবে চলে যাবি না আলো, বল, তোকে বলতেই হবে। আমি হঠাৎ চিৎকার করে বলে উঠলাম, কি বলবো আমি, কি বলবো? যা বলার সেটা তো 8 বছর আগেই বলে দিয়েছি। সেদিন তো আপনি এভাবে জানতে চাননি শুভ্র ভাই। সেদিন আপনি আমার অনুভূতিগুলো হেসে উড়িয়ে দিয়েছিলেন, সব ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন। তাহলে এত বছর পর আবার কেন জানতে এসেছেন? আলো আমি মানছি, আমি তোর সাথে নিষ্ঠুরতা করেছিলাম।
কিন্তু তার পিছনে কারণ ছিল। আমি আসলে তোর আমি ওনাকে কথার মাঝে থামিয়ে দিয়ে বললাম, থামুন আপনি, আমি কিচ্ছু জানতে চাই না। আমি এই 8 বছরে নিজেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি শুভ্র ভাই। দয়া করে আমাকে আর এলোমেলো করে দেবেন না, প্লিজ আমাকে একটু দয়া করুন। আমি দৌড়ে শুভ্র ভাইয়ের সামনে থেকে চলে এলাম, ঘরের দরজা বন্ধ করে দিলাম। আজ আমি অনেক কাঁদবো, অনেক। সাত সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেছি। আজও উদ্দেশ্য হলো নাস্তা বানানো। আমি সর্বান্তর কারণে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। কাল রাতের ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করছি। রান্না করছিলাম, বিনতি আর ফুলমা আমাকে সাহায্য করছিল। হঠাৎ রান্নাঘরে শুভ্র ভাই এলেন। ফুলমাকে বললেন, মা চা দাও। ফুলমা আমাকে বললেন, আলো, একটু চা বানিয়ে দে না মা। শুভ্র ভাই বলে উঠলেন, ও কেন মা, তুমি বানাও না? কি আশ্চর্য শুভ্র, ও বানালে কি সমস্যা? শুভ্র ভাই কিছু বললেন না, ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করছিলেন। বিনতি আমাকে বলল, আপা, আপনি দেখি বরের রান্না কইরা খাওয়ানোর খুব শখ, রোজই রান্নাঘরে চইলা আসেন রান্না শিখতে। শুভ্র ভাই বলে উঠলেন, রান্না শিখে কি লাভ বিন্দি? বিয়েটা হয় কিনা তাই আগে দেখ। ফুলমা ভুরু কুচকে তাকিয়ে বললেন, এইসব কি বলছিস? বিয়েটা হয় কি না মানে? বিয়ে হবে না কেন? বা ভবিষ্যতে কি হবে সেটা তো আগে থেকে বলা যায় না। ধরো এমন কিছু ঘটলো যাতে ওর এই বিয়েটা ভেঙে গেল। এইসব বাজে কথা বলবি না শুভ্র, যা এখান থেকে। উনি আমার দিকে তাকিয়ে বললেন, এই যে ঢঙ্গি কন্যা, দেখিস আজ যেন এঙ্গেজমেন্ট রিং কেনার পর তোকে আবার মাঝ রাস্তায় ফেলে রেখে না যায়। আমি কিন্তু আজ তোকে উদ্ধার করতে যেতে পারবো না। কথাটা বলে উনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার কোনো কথার মানে বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছে শুভ্র ভাই আমার প্রেমে পড়েছে, আর এই বিয়েটা হোক সেটা উনি চাইছেন না। কিন্তু আমার মনে হওয়া যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেটা উনি স্পষ্ট করে বলছেন না কেন? কি চাইছেন উনি? অদ্ভুত। নাস্তার টেবিলে বসে আছি, ফুল বাবা আমাকে বললেন, আলো, আমি যে কাল তোর ফুলমার সাথে গিয়ে এঙ্গেজমেন্টের কেনাকাটা সেরে ফেলিস। ঠিক আছে ফুল বাবা। দাদিমণি বললেন, আর বিকেলে কি স্বপন তোকে নিয়ে আসবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। দাদিমণি বললেন, ছেলেটা বোধহয় খুব দায়িত্ববান, তাই না আলো? শুভ্র ভাই বলে উঠলেন, হ্যাঁ দাদিমণি, খুব দায়িত্ববান। এতটাই দায়িত্ববান যে রাতের বেলা নিজের হবু বউকে রাস্তায় একা ফেলে রেখে চলে যায়। তাহলেই বুঝো কতটা দায়িত্ববান। কথা শেষ করে শুভ্র ভাই উঠে গেলেন। ফুল বাবা জিজ্ঞেস করলেন, কিরে আলো, স্বপন তোকে একা ফেলে চলে গিয়েছিল? না মানে ওনার জরুরি কল এসেছিল, তাই চলে যেতে হয়েছিল। ফুল বাবা ভাবুক হয়ে পড়লেন। ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বিকেলবেলা নিজের ঘর গোছাচ্ছিলাম। ফুলমা ছুটে এসে বললেন, আলো, তুই এখনো রেডি হসনি কেন? স্বপন তো এসে গেছে। এখনই রেডি হচ্ছি। তাড়াতাড়ি কর মা, এক কাজ কর, গোলাপি জামদানিটা পর। আমি শাড়িটা বের করলাম। ফুলমা বললেন, আমার ঝুমকোজোড়া পরবি আলো? নিয়ে আসবো? নিয়ে এসো। আমি আজও খুব যত্ন করে সাজলাম। আজ চুল খোলা রাখিনি, চুলে খোপা বেঁধেছি। আমি রেডি হয়ে নিচে নেমে গেলাম। দেখলাম স্বপন সাহেব ফুল বাবার সাথে গল্প করছিলেন। আমাকে নামতে দেখে উঠে দাঁড়ালেন। ফুল বাবাকে বলবেন। তাহলে যাই আঙ্কেল, এই ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যেও। আমরা বেরিয়ে এলাম। স্বপন সাহেবের বিশাল গাড়িতে উঠে বসলাম। গাড়ির পিছনে অনেক জায়গা, কিন্তু স্বপন সাহেব বসেছে আমার গা ঘেঁষে। আমার ভীষণ অস্বস্তি লাগছে। আমি প্রাণপণে সেটা দমিয়ে রাখবার চেষ্টা করছি। একবার ইচ্ছে হলো মুখের ওপর ওনাকে সরে বসতে বলি, কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে, তাই বললাম না। আমি অস্বস্তি কমানোর জন্য অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করলাম। মুখে হাসি টানার চেষ্টা করে বললাম, আপনার আজ কোনো জরুরি কাজ নেই তো? আপাতত নেই, তবে হঠাৎ কাজ পড়ে যেতে পারে। কাজ পড়ে গেলে কি আবার আমাকে একা ফেলে চলে যাবেন? যদি যেতে হয় তাহলে যাব। শোনো আলো, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে তোমাকে। একা একা চলাফেরা করার অভ্যাস থাকা ভালো।
আমি কিছু বললাম না। স্বপন সাহেব জিজ্ঞেস করলেন, তুমি গোল্ড রিং কিনতে চাও নাকি ডায়মন্ড? স্বপন সাহেব কথা বলতে বলতে ওনার একটা হাত আমার হাতের উপর তুলে দিয়েছিলেন। আমার প্রচুর বিরক্ত লাগছিল এবার। আমি কোনো মতে বললাম, আপনার যা ইচ্ছে। দোকানের সামনে এসে গাড়ি থেকে নামতেই হাঁফ ছেড়ে বাঁচলাম আমি। মনে হচ্ছে এতক্ষণ আমি বন্দি কারাগারে দম বন্ধ হয়ে পড়েছিলাম। দোকানে গিয়ে স্বপন সাহেব আমাকে আংটি পছন্দ করতে বললেন। আমার গয়নার প্রতি তেমন আগ্রহ নেই, কোনো কালেই ছিল না। তবুও একটা আংটি আমি পছন্দ করলাম। স্বপন সাহেব আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, তারপর মুখ ভোঁতা করে বললেন, এটা তো অনেক কম দামি আংটি, এটা পছন্দ হলো তোমার? দামে কি যায় আসে, এটা তো দেখতে বেশ সুন্দর। দামে অবশ্য যায় আসে। তুমি স্বপন সরকারের বউ হতে চলেছ। হ্যালো, এখন এত সস্তার জিনিস পছন্দ করলে চলবে না। আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে। আমি চুপ করে গেলাম। স্বপন সাহেব অনেক দামি একটা আংটি কিনলেন। দোকান থেকে বেরিয়ে এলাম। আবার স্বপন সাহেবের সাথে গাড়িতে যেতে হবে কথাটা ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবার এতটা রাস্তা কি করে সহ্য করব এই লোকটাকে। গাড়ির দিকে এগুতেই কোথা থেকে যেন শুভ্র ভাই এসে সামনে দাঁড়ালেন। আমি বিস্ময় নিয়ে বললাম, শুভ্র ভাই আপনি? আমার সাথে চল। কোথায়? কোথায় আবার, বাড়ি। স্বপন সাহেব বললেন। শুভ্র সাহেব, আমি আলোকে বাড়িতে পৌঁছে দিতেই যাচ্ছি। আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। শুভ্র ভাই হাসি মুখে বললেন, না ধন্যবাদ, আমি আপনার গাড়িতে যাব না, আর আলোও যাবে না। স্বপন সাহেব ভুরু কুঁচকে বললেন, আলো যাবে কিনা সেটা আপনি ঠিক করে দেবেন। আলো তাই করবে যেটা আমি বলবো। আপনি হয়তো ভুলে যাচ্ছেন ওর সাথে আমার সম্পর্কটা কি। সম্পর্ক এখনো হয়নি, আগে হোক, তারপর ও আপনার কথা শুনবে। কথাটা বলে শুভ্র ভাই আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেলেন। আমি পিছনে না তাকিয়েও বুঝতে পারছি স্বপন সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন। রিকশায় পাশাপাশি বসে আছি আমি আর শুভ্র ভাই। রিকশা বেশ জোরে চলছে, বাতাসের তীব্রতায় আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি গম্ভীর গলায় প্রশ্ন করলাম, এসব আসলে হচ্ছেটা কি? শুভ্র ভাই আমার দিকে তাকিয়ে বললেন, কোন সব? এই যে আপনি আমাকে ওভাবে নিয়ে এলেন, স্বপন সাহেব কি ভাবলেন বলুন তো? যা খুশি ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। শুভ্র ভাই আপনি আসলে কি চাইছেন? কি আবার চাইবো? তোর বিয়ে দিয়ে তোকে বিদায় করতে চাইছি। আমি আবার দ্বিধায় পড়ে গেলাম। আশ্চর্য মানুষ শুভ্র ভাই, ওনার কোনো কথা সত্যি আর কোন কথাটা মিথ্যা সেটা আমি ধরতে পারছি না। কাল রাতের কথা আর এই মাত্র বলা কথার মধ্যে কোনো মিল পাচ্ছি না। উনি এত কনফিউশন কেন তৈরি করছেন কে জানে। বাড়িতে ঢুকতেই দেখলাম সবাই থমথমে মুখে বসে আছে। মনে হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো আমি সেটা বুঝতে পারছি না। ফুল বাবা গম্ভীর মুখে বললেন, আমার সামনে বসতার দুজন। আমি আর শুভ্র ভাই একজন আরেকজনের দিকে একবার তাকালাম, তারপর ফুল বাবার সামনে বসলাম। ফুল বাবা বললেন, এসব আমি কি শুনলাম শুভ্র? শুভ্র ভাই বললেন, তুমি কি শুনেছো সেটা না বললে কিভাবে বুঝবো বাবা? তুমি আলোকে কোথায় পেলে শুভ্র? ও যেখানে গিয়েছিল সেখানে পেয়েছি। তুমি সেখানে কেন গিয়েছিলে? আলোকে নিতে গিয়েছিলাম। বেশ, সেটা মেনে নিলাম, কিন্তু তুমি নাকি স্বপনকে অপমান করেছো। আমি আবার বিস্ফোরিত চোখে ফুল বাবার দিকে তাকালাম। এই স্বপন নামক লোকটা তো খুব সাংঘাতিক। ফুল বাবাকে ফোন করে এসব বলেছে। শুভ্র ভাই একবার আমার দিকে তাকালেন, তারপর স্পষ্ট গলায় বললেন, আমি কাউকে অপমান করিনি। তুমি স্বপনকে বলেছো যে আলোর কথা শুনতে বাধ্য নয়, কারণ ও একজন আউটসাইডার, বলেছো না? না বাবা, আমি এভাবে বলিনি। আমি আর চুপ থাকতে পারলাম না, বলে উঠলাম, আসলে ফুল বাবা। আমার কথা শেষ হওয়ার আগেই ফুল বাবা বললেন, তুই চুপ করে বসে থাকালো। আমি চুপ করে গেলাম। ফুল বাবা শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, শুভ্র, স্বপন কি তাহলে মিথ্যা কথা বলছে? বাবা, তোমার যদি মনে হয় যে তোমার নিজের ছেলে মিথ্যে বলছে, তাহলে আমার কিছু করার নেই।
ফুল বাবা কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকলেন, তারপর বললেন, আলো, তোর এঙ্গেজমেন্ট 2 দিন পর নয়, কাল সন্ধ্যায়। আমি কিছু না বলে চুপচাপ উঠে ঘরে চলে এলাম। এঙ্গেজমেন্টটা তো হওয়ারই ছিল, সেটা কাল হোক বা পরশু। আজ সকাল থেকেই আমি নিজের ঘরে বসে আছি, একবারের জন্যও নিচে যাইনি। বাইরে থেকে হইচই শুনতে পাচ্ছি, বোধহয় বাড়িটা সাজানো হচ্ছে। একটু পরে আমার ঘরের দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখলাম ফুলমা এসেছে, হাতে খাবারের প্লেট। ফুলমা ঘরে ঢুকে খাটে বসে পড়লেন, আমাকে বললেন, কে রে, দাঁড়িয়ে আছিস কেন? আয়, খাইয়ে দেই, আমার অনেক কাজ, তাড়াতাড়ি আয়। আমি গিয়ে ফুলমায়ের সামনে বসলাম। ফুলমা আমাকে বললেন, আলো, তুই খাওয়া শেষ করে রেডি হবি, শপিংয়ে যেতে হবে, কেনাকাটা তো হয়নি। আমি কোথাও যাব না ফুলমা। যাবি না? তোর জিনিস তুই পছন্দ করে কিনবি না? তোমার যা পছন্দ হয় তাই নিয়ে এসো ফুলমা, আমি বাইরে বেরোতে ইচ্ছে করছে না। আলো, এখনো সময় আছে, তুই বিয়েতে রাজি কিনা সেটা বল। ফুলমা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, শান্ত গলায় বললেন, রাজি কেন হব না, তুমি অযথা চিন্তা করছো। ফুলমা আর কোনো কথা বললেন না, আমাকে খাইয়ে দিয়ে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ দুটো খুব জ্বলছে, চোখে পানি আসতে চাইছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। কতক্ষণ মরার মতো ঘুমিয়েছি জানি না। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল। এখন সম্ভবত বিকাল হয়ে এসেছে। নিজের উপর নিজেই আশ্চর্য হচ্ছি, এতক্ষণ ঘুমিয়েছি আমি। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ফুলমা আমার হাতে কতগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, আলো, তাড়াতাড়ি রেডি হ, সন্ধ্যা তো হয়ে আসছে, স্বপনদের বাড়ির সবাই চলে আসবে। আমার রেডি হতে বেশি সময় লাগবে না, তুমি চিন্তা করো না। তোর যদি সাহায্য লাগে তাহলে আমাকে ডাকবি। ঠিক আছে। ফুলমা চলে গেলেন। আমি প্যাকেটগুলো খুলে দেখতে লাগলাম। তাতে একটা মেরুন রঙের লেহেঙ্গা আর কিছু গয়না। আমি ওয়াশরুমে গেলাম। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে কারণে মাথাটা ঝিমঝিম করছে। আমি লম্বা একটা শাওয়ার নিলাম, লেহেঙ্গাটা গায়ে জড়িয়ে চুলগুলো শুকাচ্ছিলাম। চুল শুকাতে বেশ খানিকটা সময় লেগে গেল। আমি আয়নার দিকে এগিয়ে গেলাম, চোখে কাজল পরলাম, ঠোঁটে লিপস্টিক লাগালাম, কানে দুল পরছিলাম। এমন সময় বাইরে হইচই শুনে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম স্বপন সাহেব এসে গেছেন। ওনার সাথে আরও কয়েকজন মানুষকে দেখতে পেলাম। আমি আবার ঘরে চলে এলাম, চুল আঁচড়ে পিঠের উপর ছড়িয়ে দিলাম। নিজেকে আয়নায় দেখছিলাম, কি যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। নিজের সাজ নিজেই দেখছিলাম। তখন দরজায় কেউ নক করলো। আমি গিয়ে দরজা খুললাম। শুভ্র ভাই এসেছেন। আমি ভুরু কুঁচকে বললাম, আপনি? ফুলমা কোথায়? শুভ্র ভাই জবাব দিলেন না, ঘরের ভেতরে ঢুকে বললেন, ফুলমা ব্যস্ত আছে, তুই তো দেখছি সেজে গুজে বসে আছিস। তো আমার কি, না সেজে বসে থাকার কথা ছিল? শুভ্র ভাই হাসলেন। হঠাৎ আমাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিলেন আর উনি নিজে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর খয়েরি রঙের চুড়িগুলো বের করে আমার হাতে পরিয়ে দিতে শুরু করলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু ওনার সেদিকে কোনো খেয়াল নেই। চুড়ি পরানো শেষ করে শুভ্র ভাই আমার হাতে নিজের হাতের মধ্যে নিলেন। আমার চোখের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, আমি তোকে ভালোবাসি আলো। আমি কেঁপে উঠলাম। আমার সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠল। এই সেই কথা যেটা আমি সব সময় শুভ্র ভাইয়ের মুখ থেকে শুনতে চেয়েছি। আমার চোখ ঝাপসা হয়ে আসছে, যখন তখন পানি গাল বেয়ে পড়তে শুরু করবে। আমার বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। আমি কথা বলতে পারছি না, কেবল আমার ঠোঁটজোড়া হালকা কাঁপছে। শুভ্র ভাই আগের মতোই শান্ত গলায় বললেন, তুই এই বিয়েটা করিস না আলো, প্লিজ আলো, তুই এই বিয়েটা করলে আমি মরে যাব। আমি খেয়াল করলাম শুভ্র ভাইয়ের চোখ লাল হয়ে আসছে। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সেই সাথে আরেকটা মুখেরও আমার চোখের সামনে ভাসছে। ফুল বাবার না, না, ফুল বাবার সাথে এত বড় বেইমানি করতে পারবো না আমি। আমি শুভ্র ভাইকে সরিয়ে উঠে দাঁড়ালাম, অন্যদিকে ঘুরে বললাম,
এটা সম্ভব নয় শুভ্র ভাই, এটা কিছুতেই সম্ভব নয়। আমি ফুল বাবাকে অসম্মান করতে পারবো না। প্রতিশোধ নিচ্ছিস? আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। 8 বছর আগে আমি তোর সাথে নিষ্ঠুরতা করেছিলাম, আর আজ তুই করছিস। তুই আমার কথাটা একবারও ভেবে দেখবি না আলো? শুভ্র ভাই, এখন আর ভাবার সময় নেই। শুভ্র ভাই আমার সামনে এসে দাঁড়ালেন, আমার হাত ধরে বললেন, হ্যালো, মা বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। শুধু তুই হ্যাঁ বল। আমি জানি তুই এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারিসনি। তুই আমাকে ভালোবাসিস। আমি শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। অসহ্য ধরনের কষ্ট হচ্ছে। আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, শুভ্র ভাই, সেই তো আপনি এলেন। এত বেলা করে কেন এলেন শুভ্র ভাই? এখন যে বড্ড বেলা হয়ে গেছে, আর যে সময় নেই। শুভ্র ভাই আমার চোখের পানি মুছে দিতে দিতে বললেন, একটা বেলা শেষ হয়েই তো আরেকটা বেলা শুরু হয়, তাই না? আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি, ওনাকে ফিরিয়ে দেওয়ার শক্তি পাচ্ছি না। আলো, হঠাৎ কারোর ডাক শুনে আমরা দুজন ছিটকে দূরে সরে গেলাম। তাকিয়ে দেখলাম দরজায় ফুলমা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম, মুখে হাসি আনার চেষ্টা করে বললাম, ফুলমা আমি রেডি, চলো নিচে যাই। ফুলমা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই সজোরে আমার গালে চর বসিয়ে দিলেন। আমি টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই শুভ্র ভাই আমাকে ধরে ফেললেন। ফুলমাকে বললেন, ওকে মেরো না মা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ফুলমা আমার দিকে এগিয়ে এসে বললেন, বারবার বারবার জিজ্ঞেস করেছি এই বিয়েটা তুই মন থেকে চাস কিনা, কেন বললি না আলো? বল কেন? আমি না তোর ফুলমা? নিজের মনের কথা তুই আমাকে বলতে পারবি না কেন? আমি কি তোকে এতটাই দূরে সরিয়ে বড় করেছি আলো? আমি খেয়াল করলাম ফুলমা কাঁদছে, আমার চোখেও পানি এসে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ফুলমা আমি আসলে। চুপ আলো, কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবি না। তুই আসলে আমাকে মা বলে ভাবিসই না। কেন ভাববি? আমি তো তোর নিজের মা না। আমি দৌড়ে গিয়ে ফুলমাকে জড়িয়ে ধরলাম, বলতে শুরু করলাম, সরি ফুলমা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে মা ভাবি না, এমন কথা বলো না, আমাকে মাফ করে দাও ফুলমা। শুভ্র ভাই ফুলমার কাছে এসে বললেন, মা, আলোর কোনো দোষ নেই। আমি যে ওকে ভালোবাসি সেটা আমি ওকে এতদিন বলিনি, আর এত বছরে কোনো আশার কথা আমি ওকে বলিনি, তাই ওই বিয়েতে না বলার মতো ভরসা পাইনি মা। শুভ্র ভাইয়ের কথা শেষ হতেই ফুলমা ওনার গালেও চড় মারলেন। তারপর আমাদের দুজনের হাত ধরে বললেন, চল আমার সাথে। ফুলমা আমাকে আর শুভ্র ভাইকে নিয়ে নিচে নেমে এলেন। নিচে সবাই এঙ্গেজমেন্টের জন্য অপেক্ষা করছিল। ফুলমা আমাদের দুজনের সাথে নিয়ে স্বপন সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন, স্পষ্ট গলায় বললেন, আমাদের ক্ষমা করো বাবা, আমরা এই বিয়েটা দিতে পারবো না। ফুল বাবা উঠে দাঁড়িয়ে বললেন, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আলো স্বপনকে বিয়ে করবে না। আলো আর শুভ্র দুইজন দুইজনকে ভালোবাসে, আমি ওদের বিয়ে দেব। কি, শুভ্র আলো একজন একজনকে ভালোবাসে? ফুল বাবা বিস্ফোরিত চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমি কিছুই বুঝতে পারছি না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শুভ্র ভাই বলে উঠলেন, হ্যাঁ বাবা, আমি আলোকে ভালোবাসি, ওকেই আমি বিয়ে করব, অন্য কাউকে নয়। ফুলমা স্বপন সাহেবের বাড়ির সবার উদ্দেশ্যে বললেন, আপনারা আমাদের মাফ করবেন, কিন্তু আপনাদের ছেলের সাথে আলোর এঙ্গেজমেন্ট হবে না। আপনারা দয়া করে আসুন। স্বপন সাহেবের বাড়ির লোকেরা চলে গেলেন। চুপচাপ চলে যাননি, অনেক ধরনের কথা বলে গেছেন। এটা কি ধরনের ভদ্রতা? মেয়ের প্রেম আছে সেটা আগে বললেই হতো, আমাদের ডেকে আনার কি দরকার, ইত্যাদি ইত্যাদি। ওনারা চলে যেতেই ফুল বাবা এসে শুভ্র ভাইকে সজোরে থাপ্পড় মারলেন। রাগী গলায় বললেন, আগে কেন বলি না? কেন এভাবে রং তামাশা করলি? কি লাভ হলো? ফুলমা থামিয়ে দিয়ে বললেন, তুমি থামো তো এখন।
পরে তুমি আর আমি দুইজনে একসাথে শুভ্রকে বকা দেব। তার আগে শুভ্র আলোর এঙ্গেজমেন্টটা হতে দাও। ফুল বাবা বললেন। না, এখানে কোনো এঙ্গেজমেন্ট হবে না। শুভ্র ভাই এগিয়ে গিয়ে বললেন। বাবা আমার। চুপ, একটা কথা তুমি বলবে না? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এসব কি হচ্ছে আর কি হতে চলেছে কিছুই আমি বুঝতে পারছি না। মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ফুল বাবা চিৎকার করে আজম চাচাকে বললেন। আজম এদিকে এসো। আজম চাচা এসে ভয়ে ভয়ে বলল। কি হয়েছে ভাইজান? তাড়াতাড়ি গিয়ে কাজে ডেকে আনো, আজ শুভ্র আর আলোর বিয়ে হবে। আজম চাচা হাসি মুখে বললেন। এক্ষুনি যাইতেছি। আমার চোখে পানি আসছে। আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি কি শুভ্র ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? এখনই ঘুম ভেঙে যাবে না তো? ফুলমা আর দাদিমণি নিজের সব গয়না পরিয়ে আমাকে সাজাচ্ছেন। দাদিমণি বললেন। যাক, আমাদের আলো আমাদের বাড়িতেই থাকলো, আমাদের বাড়িটা আর অন্ধকার হলো না। তবে কিছুক্ষণ পর একজন বৃদ্ধ কাজী সাহেব এলেন, বিয়ে পড়ানো শুরু করলেন। আমি কাঁপা কাঁপা গলায় কবুল বললাম। ফুলমা আমাকে আদর করে কপালে চুমু খেলেন, হেসে বললেন। এখন থেকে কিন্তু আমি তো শাশুড়ি। আমার এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। বারবার নিজেকেই নিজে চিমটি কাটছি। আমি শুভ্র ভাইয়ের ঘরে বসে আছি। শুভ্র ভাই না, শুভ্রর ঘর। না, শুধু শুভ্রর না, এটা আমারও ঘর এখন। ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। জানালার ফাঁকা দিয়ে চাঁদের আলো আসছে। চাঁদের আলো ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর শুভ্র এসে আমার সামনে বসলো, আমার দিকে তাকিয়ে বলল। তোকে আজ খুব সুন্দর লাগছে আলো। আমি মুখ ঘুরিয়ে বললাম। যান, আমার সাথে কথা বলতে আসবেন না আপনি। এ আবার কেমন কথা? আজ কথা না বললে আর কবে বলবো? 8 বছর পরে বলবেন। কি? হ্যাঁ, আপনি 8 বছর ধরে আমাকে কষ্ট দিয়েছেন, এখন আমি তার প্রতিশোধ নেব। শুভ্র হেসে বলল। আমি তোকে তখনও ভালোবাসতাম, কিন্তু তোকে ফিরিয়ে দিয়েছিলাম কারণ তোর বয়স খুব কম ছিল। আমি চাইনি তোর পড়াশোনার কোনো ক্ষতি হোক। আমি কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। শুভ্র ভাই আবার বলল। ভুল হয়ে গেছে ও। সব কিছু ভুলে আমরা কি নতুন করে পাশাপাশি পথ চলতে পারি না? ওনার বউ ডাকটা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি ওনার দিকে তাকিয়ে বললাম। শুনেন, পাশাপাশি পথ চলতে চাইলে চলুন, মানা করেছে কে? শুভ্র এবার মুচকি হেসে আমার পাশে এসে বসল, আমাকে নিজের সাথে জড়িয়ে নিল। আমি লজ্জা পেয়ে ওনার বুকে মুখ লুকিয়ে ফেললাম। মনে হচ্ছে আমি এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। ইস, পৃথিবীটা কি ভীষণ রকম সুখের।